ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো তো আমি এই প্রবলেমটা ডিসকাস করতেছি আবার। লাস্ট ক্লাসে ডিসকাস করতে পারি নাই, তো এটা আমি আবার আজকে ডিসকাস করব এটা। তো কোয়েশ্চেনে বলা হয়েছে যে যে তোমাকে একটা অ্যারের লেংথ দেওয়া হবে, n। সাপোজ অ্যারের লেংথ হচ্ছে 5। তাহলে তোমার কাছে একটা অ্যারে আছে যেটার লেংথ হচ্ছে 5 এবং যেখানে ইনিশিয়ালি সবগুলো 0 আছে। অর্থাৎ ওরা তোমাকে এমন একটা অ্যারের সাইজ বলতেছে যেখানে সবগুলো 0 আছে। তাহলে আমাকে যদি n = 5 দেয়, দ্যাট মিন্স অ্যারেটাতে সবগুলোই 0 আছে। আচ্ছা, এখন আমার কাছে এখানে কিছু কিছু অপারেশন করতে হবে। কিরকম? আমার অ্যারেতে সবচেয়ে বড় সেগমেন্ট যেটাতে কন্টিনিউয়াস 0 আছে, সবগুলোই 0। হ্যাঁ, পরপর সবগুলোই 0। সবচেয়ে বড় সাবের এটা বের করতে হবে বা সাব সেগমেন্টটা বের করতে হবে যেটাতে সবগুলোই কি 0। তাহলে প্রথম কাজ হচ্ছে সবচেয়ে বড় সাব সেগমেন্ট যেখানে সবগুলো 0 আছে সেটা বের করা। আর যদি মাল্টিপল সাব সেগমেন্ট থাকে যেখানে সবগুলোই 0, তাহলে লেফট মোস্টটা বের করব। তো আপাতত একটা মাত্র সাবেরে আছে যেটাতে সবগুলোই 0, সেটা হচ্ছে 1 to 5। ওকে, এখন আমার অপারেশন হচ্ছে, আমি 1 নাম্বার অপারেশন করতেছি কারেন্টলি। তো অপারেশন হচ্ছে যে এটার লেংথ, আমি যে সাবের এটা পাইছি এটার লেংথটা যদি অড হয় তাহলে অ্যারে l প্লাস r ডিভাইডেড বাই 2 হবে সমান 1, অর্থাৎ অপারেশন নাম্বার। যদি সেগমেন্টটার সাইজ যদি অড হয় তাহলে l প্লাস r, l হচ্ছে লেফট সেগমেন্ট, লেফট ইন্ডেক্স, আর হচ্ছে রাইট সেগমেন্ট, রাইট ইন্ডেক্স। তাহলে l প্লাস r অর্থাৎ 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে যে অ্যারে 3 এর ভ্যালু হবে 1, রিপ্লেসড হবে 1 দ্বারা। 1 কি? নাম্বার অফ অপারেশন। দ্যাট মিন্স এই 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা 1 দ্বারা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো, এতক্ষণ আমার অ্যারেটা ছিল পুরা 0 0 0 0 0 0, পুরো একটা জিরোর সেগমেন্ট। কিন্তু এখন জিরোর সেগমেন্ট কিন্তু দুইটা, কন্টিনিউয়াস জিরোর সেগমেন্ট দুইটা, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 4 5। আচ্ছা, এখন যেহেতু এখন এদের লেংথ কত? একটার লেংথ 2 আর একটার লেংথ 2, দুটোটার লেংথ 2। এখন কন্ডিশন হচ্ছে যদি লেংথ যদি ইকুয়াল হয় তখন আমি চুজ করব লেফট মোস্টটা, সবচাইতে লেফট মোস্ট। আর সবচাইতে লেফট মোস্ট কারেন্টলি হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আমি পাইছি সবচেয়ে লেফট মোস্টটা। আর এখন এখন আবার অপারেশন করব। এখন লেফট মোস্টটা নিলাম, সেটা হচ্ছে 1 2, যার লেংথ হচ্ছে 2 এন্ড লেংথটা হচ্ছে ইভেন, লেংথ হচ্ছে ইভেন। আর লেংথ যদি ইভেন হয় আমার অপারেশন হবে এরকম, অ্যারে l প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু i। অর্থাৎ কত নাম্বার অপারেশন করতেছি সেটা যাবে কোথায়? l প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই 2 তে, ডিভাইডেড বাই 2 তে। তাহলে এখন কত নাম্বার অপারেশন করতে আসছি? এখন 2 নাম্বার অপারেশন করতেছি। তাহলে আমার l প্লাস r অর্থাৎ 1 প্লাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 1, সমান হচ্ছে 1। তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে যাবে 2, 1 নাম্বার ইন্ডেক্সে যাবে এই 2 নাম্বার অফ অপারেশন। সো এখন দেখো, এখন আমার অ্যারেটা কিন্তু কি হয়ে গেছে, তোমার দুইটা সেগমেন্টে ভাগ হয়ে গেছে। সেগমেন্টগুলো মানে কন্টিনিউয়াস জিরোর সেগমেন্ট এখন আছে দুইটা, একটা হচ্ছে 4 5 আরেকটা হচ্ছে 2 2, অর্থাৎ 2 থেকে 2 আর কি। তো এগুলো একটু মুছে দিই আর একটু ক্লিয়ারলি যাতে বুঝতে পারি আমরা। সো এবার হচ্ছে একটা হচ্ছে 4 5 সেগমেন্ট যার লেংথ হচ্ছে 2, আরেকটা হচ্ছে 2 2 যার লেংথ হচ্ছে 1। তো আমার কথা হচ্ছে যে এখন 3 নাম্বার অপারেশন করতে আসছি, তাহলে 3 নাম্বার অপারেশন কোথায় করব? সবচেয়ে বড় লেংথেরটাতে। তো বড় লেংথেরটা ইউনিকই আছে, তাহলে বড় লেংথটা নিলাম। এখন বড় লেংথের অপারেশন, এখন লেংথ কত? লেংথ হচ্ছে 2, তাহলে অপারেশন হচ্ছে 4 প্লাস 5 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ l প্লাস r মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 4 প্লাস 5 সমান 9, তাহলে 4। তাহলে এখন 4 নাম্বার ইন্ডেক্সে যাবে হচ্ছে আমার নাম্বার অফ অপারেশন। সো 4 নাম্বার ইন্ডেক্স হচ্ছে এখন 3।
ওকে, এবার দেখো, এবার হচ্ছে অ্যারের সেগমেন্ট গুলো কি কি, একটা হচ্ছে 2 2 যার লেংথ 1, আর একটা হচ্ছে 5 5 যার লেংথ 1। এখন সোজা কথা, যদি লেংথ ইকুয়াল হয় তাহলে লেফট মোস্টটা নিব, যদি লেংথ ইকুয়াল হয় তাহলে লেফট মোস্টটা, দ্যাট মিন্স এটা। তাহলে এখানে অপারেশন কোনটা, 2 + 2 ডিভাইডেড বাই 2টা, কারণ লেংথ হচ্ছে অড, তাহলে l + r ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে কত, 2 সমান হচ্ছে 2। তাহলে এখানে 4 নাম্বার অপারেশন করতে আসছি, সো 4 নাম্বার এখানে ঢুকবে। দেন লাস্ট আমার যে সেগমেন্টটা বাকি আছে সেটা হচ্ছে 5, তো 5 + 5 ডিভাইডেড বাই 2, কারণ লেংথ হচ্ছে 1, সো 5 নাম্বার অপারেশন। আর এটাই হচ্ছে আমার ফাইনাল অ্যারে। তাহলে ওদের কথা হচ্ছে যে আমাকে একটা অ্যারের লেংথ দিবে, ইনিশিয়ালি সবগুলোই 0 থাকবে। প্রথম কাজ, আমি সবচেয়ে বড় সাব অ্যারেটা নিব, সাব অ্যারেটা নিয়ে তাদের ওই যে অপারেশনটা করতে বলছে, লেংথ যদি ইভেন হয় l + r - 1 ডিভাইডেড বাই 2 অথবা l + r ডিভাইডেড বাই 2, তো ওখানে অপারেশন নাম্বার দিব। এভাবে করে করে প্রত্যেকটা সাব অ্যারে যখনই মানে কারেন্টলি থাকা অ্যারের মধ্যে যতগুলো সাব অ্যারে আছে যেখানে কন্টিনিউয়াস 0 আছে, তার মধ্যে ম্যাক্সিমাম লেংথের, অথবা যদি মাল্টিপল থাকে ম্যাক্সিমাম লেংথের, তাহলে লেফট মোস্টটা। এভাবে চুজ করে করে আমার থেকে অ্যারে এলিমেন্ট গুলো ফিল আপ করতে হবে, জিরোর পরিবর্তে অন্য ওই অপারেশন নাম্বার গুলো দিতে হবে। দিন শেষে 0 সব শেষ হয়ে যাবে এবং সবগুলো 0 থেকে বড় ইন্টিজার হয়ে যাবে। এবং এভাবে অপারেশন করলে আমি একটা ফাইনাল অ্যারে পাবো যেটা ইউনিক হবে এবং মাস্ট আনসার এক্সিস্ট করে। তাহলে ওদের কথা হচ্ছে যে এই যে আমি পরবর্তীতে এভাবে অপারেশন গুলো করে করে ফাইনাল যে অ্যারেটা পাচ্ছি সেটা আমার থেকে প্রিন্ট করতে হবে। তো এখন যেহেতু ওরা বলে দিছে যে আমি আনসার পাবোই এবং একটা ইউনিক আনসার পাবো, দ্যাট মিন্স আমি যদি ওদের কথা মতো অপারেশন গুলো পারফেক্টলি করতে পারি, মানে প্রত্যেকবার অ্যারেতে থাকা ম্যাক্সিমাম লেংথের সাব অ্যারেটা নিব, তারপরে সেখানে অপারেশন করব, তো এইভাবে অপারেশন গুলো যদি পারফেক্টলি করতে পারি তাহলে আমি একটা আনসার পেয়ে যাব। তার মানে আমার মূল মাথা ব্যথা হচ্ছে যে ইমপ্লিমেন্ট করাই এই অপারেশন গুলোকে। আচ্ছা, তো n এর ভ্যালু যেহেতু 10⁵, তাহলে আমাদের থেকে ও n অথবা n log n এ করা লাগবে এটাকে যেভাবে হোক। তো এবার দেখি এটাকে কিভাবে প্রায়োরিটি কিউতে কনভার্ট করার ট্রাই করি। এখন দেখো, প্রত্যেকবার কি থাকতেছে আমার কাছে, প্রত্যেকবার আমার থেকে কি জানা লাগতেছে, অ্যারেতে থাকা সবচেয়ে বড় সাব সেগমেন্ট যেখানে সবগুলো 0 আছে সেটা জানা লাগতেছে। আর সবচেয়ে বড় সাব সেগমেন্টের মানে আমি যদি প্রায়োরিটি কিউতে এই সাব সেগমেন্টের লেংথ রাখি, প্রায়োরিটি কিউতে যদি সাব সেগমেন্টের লেংথ রাখি তাহলে কিন্তু সবচেয়ে বড় লেংথের সাব সেগমেন্টটা আমি বের করে আনতে পারতেছি। তো যেমন কি ধরো, ইনিশিয়ালি আমার অ্যারেটা যখন বলছে 5, তখন আমার 0 0 0 5টা 0 আছে, যেখানে লেংথ হচ্ছে কত, লেংথ হচ্ছে 5। তো এখন আমার আরেকটা জিনিস লাগবে, যখন মাল্টিপল সাব সেগমেন্ট থাকে তখন আমার জানা লাগবে সেটা কোত্থেকে শুরু হচ্ছে। তাহলে আমরা একটা প্রায়োরিটি কিউ এর পেয়ার নিব, প্রায়োরিটি কিউ এর পেয়ার নিলে সেখানে রাখবো গিয়ে যে ফার্স্ট ভ্যালু হিসেবে রাখবো হচ্ছে লেংথ, এবং সেকেন্ড ভ্যালু হিসেবে রাখবো হচ্ছে কোত্থেকে শুরু হচ্ছে, এবং সেটাকে নেগেটিভ করে রাখবো। তো নেগেটিভ করে রাখার উদ্দেশ্য কি, প্রথমে দেখো, আমি ফার্স্ট ভ্যালু হিসেবে যখন লেংথ রাখতেছি, সবসময় প্রায়োরিটি কিউ আমাকে কি দিবে, সবচেয়ে বড় লেংথের সেগমেন্টটা। এখন যদি লেংথ যদি মাল্টিপল থাকে, একই লেংথের মাল্টিপল থাকে, তখন কিন্তু লেফট মোস্টটা লাগবে। তো তখন কিভাবে ডিসিশন নিবে, সাপোজ আমার কাছে এখন লেংথ 2টা আছে এবং আমি এটাকে ভাগ করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ এখন লেংথ একটা হচ্ছে 2 থেকে, সেগমেন্ট স্টার্ট হচ্ছে 1 থেকে এবং লেংথ হচ্ছে 2, আরেকটা হচ্ছে লেংথ 2 এবং সেগমেন্ট স্টার্ট হচ্ছে 4 থেকে, দ্যাট মিন্স এটা আছে এবং 3 নম্বরে ধরো এখানে 1 রাখছি। তাহলে এভাবে দেখো সেগমেন্টটা 2টা ভাগে ভাগ হয়েছে, প্রায়োরিটি কিউতে রাখলাম 2 লেংথ, এটাও 2 লেংথ, আর এটা 1 থেকে স্টার্ট হচ্ছে, এটা 4 থেকে স্টার্ট হচ্ছে। এখন আমি যেহেতু প্রায়োরিটি কিউ ইউজ করি, সে কি করবে, ফার্স্ট ভ্যালুর উপর বেস করে সর্ট করবে এবং বড় থেকে ছোট। তাহলে আমার কাছে এখন ফার্স্ট ভ্যালু কিন্তু 2টা চলে আসছে, মানে ফার্স্ট ভ্যালু ইকুয়াল 2টা চলে আসছে। এখন সে কি করবে, সেকেন্ড ভ্যালু বড় থেকে ছোট বের করার ট্রাই করবে, কিন্তু তাহলে তো 4 উপরে চলে যাবে। কিন্তু আমার লাগবে সবচেয়ে বড় সেগমেন্ট কিন্তু লেফট মোস্টে যেহেতু কথা আসতেছে, এই যে নেগেটিভ করে দিব আমরা। এখন যদি নেগেটিভ থাকে তখন কি হবে, প্রায়োরিটি কিউতে -1টা সবচেয়ে উপরে থাকবে, অর্থাৎ ফার্স্ট ভ্যালুর উপর বেস করে ফার্স্টে সর্ট করবে, সবচেয়ে বড়গুলো সে বের করবে, সবচেয়ে বড় লেংথের গুলো সে বের করবে। কিন্তু যখন লেংথ ইকুয়াল হবে তখন সে আবার সেকেন্ড ভ্যালু সবচেয়ে বড়টা বের করার ট্রাই করতেছে। এখন আমি যদি এটাকে মাইনাস করে দিই তাহলে সে যে সবচেয়ে বড় যেটা বের করে দিবে অ্যাকচুয়ালি সেটা সবচেয়ে ছোট।
নেগেটিভ করে দেওয়ার কারণে। এটা আমরা লাস্ট কয়েকটা প্রবলেমে দেখছি। তাহলে আমার প্রায়োরিটি কিউতে এখন কি কি রাখতেছি, প্রথমে রাখবো হচ্ছে ফার্স্ট ভ্যালু হিসেবে প্রায়োরিটি কিউ অফ পেয়ারস, ঠিক আছে। ফার্স্ট ভ্যালু হিসেবে রাখবো হচ্ছে লেংথ, সেকেন্ড ভ্যালু হিসেবে রাখবো হচ্ছে যে গিয়ে কোত্থেকে সেগমেন্টটা স্টার্ট হচ্ছে। ওকে, তো নেগেটিভ করে রাখবো যাতে সবসময় ছোট লেফট মোস্টটা আমাকে বের করে দেয়। ওকে, তো এখন আমি ইনিশিয়ালি যে অ্যারেটা দিছি সেটার উপর অপারেশনগুলো করে দেখাই। তো ফার্স্টে আমার ইনিশিয়ালি যে অ্যারেটা আছে মানে পুরা সবগুলো 0, তো ওইটার লেংথ হচ্ছে 5 এবং আমার যে স্টার্টিং ইন্ডেক্স সেটা হচ্ছে 1, তো এটাকে -1 দিব আমরা। আচ্ছা, এখন এবার আসি অপারেশন শুরু করব। অপারেশনের সময় সবসময় প্রায়োরিটি কিউ থেকে এগুলা বের করে আনবো এবং আমাদের অরিজিনাল সেগমেন্টটা জেনারেট করব। তো আমাকে বলছে কি সেকেন্ড ভ্যালু -1 মানে কি 1 থেকে স্টার্ট হচ্ছে এটা এবং লেংথ কত 5, তাহলে 1 + 5 - 1 হচ্ছে যে গিয়ে কি লাস্ট ইন্ডেক্স, মানে 5 + 5 হচ্ছে লেংথ প্লাস 1 হচ্ছে এই যে স্টার্টিং ইন্ডেক্স -1, তাহলে 1 থেকে কত পর্যন্ত 5 পর্যন্ত হচ্ছে আমার সেগমেন্টটা, মানে সেগমেন্টের স্টার্টিং ইন্ডেক্স 1, এন্ডিং ইন্ডেক্স হচ্ছে 5। তো আমি জাস্ট স্টার্টিং ইন্ডেক্স সেভ করছি আর স্টার্টিং ইন্ডেক্স ইউজ করে এই অপারেশনের মাধ্যমে অর্থাৎ এল হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স প্লাস লেংথ -1, এই ফর্মুলা ইউজ করে আমরা কি বের করতেছি, এন্ডিং ইন্ডেক্সটা বের করে ফেলতেছি। সো এটা 1 ইনিশিয়াল ইন্ডেক্স, তাহলে 1 প্লাস লেংথ -1, তো এটা হচ্ছে এন্ডিং ইন্ডেক্স। সো 1 থেকে 5 হচ্ছে আমার সেগমেন্ট যেটা সবচেয়ে বড় এবং সবগুলো 0 আছে। তো এখন এটার উপর অপারেশন করব। অপারেশন কি কি, যদি লেংথ যদি অড হয় তাহলে হচ্ছে যে গিয়ে কি হবে, ওই l+1/2 আর ইভেন হইলে l+r-1/2। তো কারেন্টলি লেংথ হচ্ছে গিয়ে কি অড, তাহলে l+r/2 অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্স। 3 নাম্বার ইন্ডেক্সের নাম্বার অফ অপারেশন রাখলাম 1। আচ্ছা, তাহলে এইটা শেষ, প্রায়োরিটি কিউ এর সবচেয়ে বড় সেগমেন্ট যেটা সেটা শেষ, ডিলিট করে দিলাম। এখন এটা দুইটা সেগমেন্টে ভাগ হয়ে যাবে। কি কি, একটা হচ্ছে আমি এখন অপারেশন কোথায় করছি, অপারেশন করছি 3 নাম্বার ইন্ডেক্সে, অর্থাৎ 3 নাম্বার ইন্ডেক্সে রেখে দিছি। তাহলে একটা সেগমেন্ট হচ্ছে আমার 1 থেকে 2, আরেকটা সেগমেন্ট হচ্ছে 4 থেকে 5। কিভাবে পাইলাম, 1 থেকে 3 - 1 অর্থাৎ 3 এর আগ পর্যন্ত এবং 3 এর পরের থেকে অর্থাৎ 4 থেকে 5 পর্যন্ত আরেকটা সেগমেন্ট। এখন এই দুইটা সেগমেন্ট আমরা প্রায়োরিটি কিউতে কিভাবে রাখবো, দুটোটা লেংথ ইউজ করে। এটার লেংথ কত 2, প্রায়োরিটি কিউতে যাবে লেংথ 2 এবং -1 অর্থাৎ স্টার্টিং ইন্ডেক্স। এটার লেংথ কত 2, প্রায়োরিটি কিউতে যাবে 2 এবং -4 অর্থাৎ স্টার্টিং ইন্ডেক্স। এখন দেখো আমি যদি মাইনাসটা না দিতাম তাহলে 2 4 উপরে চলে যেত প্রায়োরিটি কিউর নিয়ম অনুসারে, কিন্তু আমার লাগতেছে 1টা উপরে, তাই নেগেটিভ করে দিছে এবং ছোটটা উপরে চলে আসছে। ওকে, এবার আমি আবার অপারেশন করব। এখন আমার সবচেয়ে বড় লেংথ যেটা এবং বড় লেংথ যেটা সেখানে দুইটা আছে, তার মধ্যে সবচেয়ে লেফট মোস্ট কোনটা সেটা সে বের করে দিচ্ছে সবার উপরে রেখে। এখন আমি কি করব, এটা থেকে বের করে আনবো, প্রায়োরিটি কিউ থেকে এটাকে প্রায়োরিটি কিউ থেকে এটাকে বের করে আনবো এবং প্রসেস করব। সো তাহলে এবার 2 এবং -1 বের করে আনলাম, মানে কি স্টার্টিং ইন্ডেক্স, তো এটাকে 1 এ কনভার্ট করব, দেন এটার এন্ডিং ইন্ডেক্স বের করব। এন্ডিং ইন্ডেক্স কই, 1 + 2 স্টার্টিং ইন্ডেক্স প্লাস লেংথ -1 সমান কত 2, এন্ডিং ইন্ডেক্স হচ্ছে 2, পাই গেছি। ওকে, এখন স্টার্টিং ইন্ডেক্স এবং এন্ডিং ইন্ডেক্স পাইছি, এখন অপারেশন করতে হবে। কিভাবে করব, দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে যে অড হইলে কি করতে হবে, ইভেন হইলে কি করতে হবে। এখন কি ইভেন, তাহলে l + r-1/2, l + r-1/2, সো आंसर হচ্ছে 2। তাহলে এবার 2 নাম্বার ইন্ডেক্সে কি যাবে, সরি 1 + 2 - 1 সমান কত 2, 2/2 সমান হচ্ছে 1, এটা 1 হবে, 2 বলছি ভুলে। তাহলে এখন আমার কত নাম্বার অপারেশন করতেছি, ওগুলো কাউন্ট করে রাখবো, একটা কাউন্টারে কাউন্ট করে রাখবো। ধরো এখন 2 নাম্বার অপারেশন করতেছি, তাহলে 1 নাম্বার ইন্ডেক্সে রাখবো 2। এখন 1 নাম্বার ইন্ডেক্সে 2 রাখার সাথে সাথে সেগমেন্ট কিন্তু এখন আমার থেকে আবার নতুন সেগমেন্ট ঢুকাইতে হবে। এখানে প্রায়োরিটি কিউতে আমার এই সেগমেন্টটা তো ডিলিট করে দিছি, এটার অপারেশন শেষ। এখন আমার আরেকটা সেগমেন্ট আসবে এটা। তো আমরা চেক করার সময় দেখো আমার কাছে যে আমি যেখানে অপারেশন করছি সেটা কি 1,
এক নাম্বার ইন্ডেক্সে অপারেশন করছি, আর আমার সেগমেন্ট ছিল 1 থেকে 2। তাহলে আমি প্রথমে দেখতেছি যে হ্যাঁ এই লেফট সাইডে আর কোনো সেগমেন্ট নাই, লেফট সাইডে আর কোনো সেগমেন্ট নাই, কিন্তু রাইট সাইডেই আছে। তাহলে রাইট সাইডের সেগমেন্টটাই ঢুকাবো কিভাবে? ইন্ডিং ইন্ডেক্স 2 আর আমি অপারেশন করছি এক নাম্বার ইন্ডেক্সে, তাহলে এক নাম্বার ইন্ডেক্স প্লাস 1 সমান হচ্ছে কত কি 2। তাহলে 2 থেকে 2 নতুন সেগমেন্ট যার লেংথ 1 এবং তার লেফট মানে তার স্টার্টিং ইন্ডেক্স কত 2, সো -2। তাহলে এভাবে প্রত্যেকবার আমরা অপারেশন করব। হ্যাঁ, এখানে একটা একটু ক্রিটিক্যাল ডিসিশন আছে, সেই ডিসিশনটা আমরা করে দেখব জিনিসটা আসলে কিভাবে ডিসিশন নিচ্ছি। তো মূল কথা হচ্ছে যে প্রত্যেকবার আমরা প্রায়োরিটি কিউতে সেগমেন্টের লেংথ পুশ করব এবং সেগমেন্ট কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা দিব -1 করে, নেগেটিভ করে। তারপরে কি হবে? তাহলে সবসময় আমার থেকে সবচেয়ে বড় লেংথেরটা উপরে চলে আসবে এবং সবচেয়ে কি লেফট মোস্টটা উপরে চলে আসবে। তো এটাই হচ্ছে যে লজিক। তো আপাতত জানি তোমাদের মধ্যে একটু ধোঁয়াশা আছে কোডিং নিয়ে, তো কোডটা করলে তোমাদের সামনে আরো বেশি ক্লিয়ার হবে। তা আমি ডিরেক্টলি করে চলে যাচ্ছি। এখন আমি যা বুঝাইছি তাই আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট অফ অল কেটে দিই। ওকে, তো প্রথম কথা আমার একটা অ্যারে নিতে হবে যেখানে আমরা সবসময় আনসার রাখবো। সো কনস্ট্যান্ট ইন্টিজার ম্যাক্স 2e5 plus 1 2 3, ওকে, ইন্টিজার mx। তো প্রত্যেকবার আমাকে কিছু টেস্ট কেস দিবে। ফার্স্টে টি নিব, টেস্ট কেস while t মাইনাস মাইনাস। সো এখন আমার কি লাগবে? একটা প্রায়োরিটি কিউ, প্রায়োরিটি কিউ of pair of integers। সাপোজ কিউ, প্রায়োরিটি বানান ভুল, প্রায়োরিটি কিউ, ওকে। তারপর আমাকে লেংথ দিবে ইন্টিজার n, সিন n, ওকে। এখন কারেন্টলি আমার সবচেয়ে বড় লেংথ কি? সেটা হচ্ছে 1 থেকে n, মানে 1 থেকে n পর্যন্ত, সেটা সবগুলোই 0 আছে। তো সেটা আমি ফার্স্টে প্রায়োরিটি কিউতে নিব। কিউ ডট পুশ, ফার্স্ট ভ্যালু হিসেবে যাবে n লেংথ, সেকেন্ড ভ্যালু হিসেবে যাবে -1, অর্থাৎ 1 নাম্বার ইন্ডেক্স থেকে স্টার্ট হচ্ছে, ওকে। while not কিউ ডট এমটি, যতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রসেসের কিছু থাকতেছে ততক্ষণ পর্যন্ত লুপ চালাবো। প্রথম কাজ আমার থেকে লেংথ বের করে আনতে হবে এবং এলআর স্টার্টিং ইন্ডেক্স এবং এন্ডিং ইন্ডেক্স বের করে আনতে হবে। আচ্ছা, তো এল হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স আর স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে কিউ ডট টপ ডট সেকেন্ড, এই সেকেন্ড ভ্যালু স্টার্টিং ইন্ডেক্স ইনটু -1। -1 কেন? এটাকে পজিটিভ করতে হবে, স্টার্টিং ইন্ডেক্স তো অবভিয়াসলি পজিটিভ। তো একটু ঝামেলা হচ্ছে, কিউ ডট টপ সেকেন্ড, ওকে। এবার বের করে আনতে হবে লেংথ, এটা কি? কিউ ডট টপ ডট ফার্স্ট ভ্যালুটাই তো লেংথ, ওকে। এগেইন ভুল, ফার্স্ট, ওকে। এবার ইন্টিজার আর ফাইনাল ইন্ডেক্স মানে এন্ডিং ইন্ডেক্স এল প্লাস লেংথ -1। তো এখন স্টার্টিং ইন্ডেক্স পাইছি, এন্ডিং ইন্ডেক্স পাইছি, লেংথও জানি, এবং লেংথ যদি সবচেয়ে বড় সেটা তো আমরা জানি কারণ এখানে প্রায়োরিটি কি ইউজ করছি। আচ্ছা, ইফ, এখন অপারেশনের পালা। অপারেশন করার পরে হচ্ছে কিছু সেগমেন্টে ভাগ হয়ে যাবে। আচ্ছা, ওগুলো পরে দেখাই, আগে দেখি লেংথ। ইফ লেংথ মোড 2, লেংথ মোড 2 হইলে অপারেশনটা কোথায় হবে? অপারেশনটা হবে তোমার কোন ইন্ডেক্স হবে সেটা বের করে নিচ্ছি। ধরো ইন্টিজার মিড নাম দিলাম,
তো লেংথ যদি অড হয় তাহলে অপারেশন হবে মিডে, মিডটা ভ্যালু হচ্ছে L প্লাস R ডিভাইডেড বাই 2। ওরা যেভাবে বলছে কোশ্চেনে বলছে L প্লাস R ডিভাইডেড বাই 2 নাম্বার ইন্ডেক্সে। এলস যদি লেংথ যদি ইভেন হয় তাহলে মিড সমান L প্লাস R মাইনাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এই অপারেশনের পর এই কাজের পর আমি জেনে গেছি যে মিড ভ্যালুটাই হচ্ছে আমি এখানে অপারেশনটা অ্যাসাইন করব, নাম্বার অফ অপারেশনটা অ্যাসাইন করব। আরেকটা জিনিস কাউন্ট করতে হবে কত নাম্বার অপারেশন আমরা করতেছি। সো ইন্টিজার কাউন্ট সমান 1, ইনিশিয়ালি এক নাম্বার অপারেশনে আসি। ওকে, সো অ্যারে মিড সমান কাউন্ট। তাহলে অ্যারে মিডে অ্যারের মিড নাম্বার ইন্ডেক্সে আমি কি রাখছি, কাউন্টটা রাখছি। কাউন্ট কি, কাউন্ট হচ্ছে কত নাম্বার অপারেশন। এখন একটা অপারেশন শেষ, তাহলে কাউন্টের ভ্যালু ইনক্রিজ করব। আচ্ছা, তাইলে আমার কারেন্ট যে সবচেয়ে বড় লেংথের এবং সবচেয়ে লেফট মোস্ট যে আছে, যে সেগমেন্টটা আছে যেখানে সবগুলো জিরো, তার মধ্যে একটা অপারেশন কাজ শেষ। তার মধ্যে সেটা যদি লেংথ যদি ইভেন হয় অড হয় তাহলে এটা এই ইন্ডেক্সটা বের করছি, ইভেন হলে ইন্ডেক্সটা বের করছি, পারফেক্টলি বের করছি, এবং সেই ইন্ডেক্সে অপারেশন নাম্বারটাও রেখে দিছি, অপারেশন নাম্বারও ইনক্রিজ করছি। এখন কি হচ্ছে, এখন নয়তো আমার অ্যারেটা ওই এই নতুন ইন্ডেক্সের কারণে নতুন আরো দুইটা কি সেগমেন্ট তৈরি হয়েছে, নয়তো একটা সেগমেন্ট তৈরি হয়েছে, নয়তো একটাও তৈরি হয়নি। তো ওগুলো বের করতে হবে। তো ফার্স্টে L1, তারপরে R1, L2, R2, এগুলো হচ্ছে সেগমেন্ট রাখার জন্য। তো ওগুলো ডিসিশন কিভাবে নিচ্ছি দেখো। প্রথম কথা, আমার এই যে আমি যখন একটা অপারেশন করছি, এই সাপোজ 3 তে যখন 1 দিছিলাম তখন সেগমেন্ট কোথায় কোথায় তৈরি হয়েছিল। 3 তে যখন 1 দিছিলাম তার স্টার্টিং ইন্ডেক্স ছিল L এবং এন্ডিং ইন্ডেক্স ছিল R। তাহলে এই সামনের জোনটা 3 এর আগ পর্যন্ত মানে 3 মাইনাস 1 পর্যন্ত ডিভাইডেড হয়েছে, আরেকটা হচ্ছে 3 প্লাস 1 থেকে R পর্যন্ত ডিভাইডেড হয়েছে। ওকে, তো এই কাজটাই করব। প্রথমে L1 সমান দিলাম, যে লেফটের যে সেগমেন্টটা রেডি হবে সেটার স্টার্টিং ইন্ডেক্স হবে L এন্ড R1 তার ইন্ডেক্স হবে মিড মাইনাস 1। মিড কে এখানে মিড হচ্ছে 3, এই মিড হচ্ছে 3 মাইনাস 1 নয়তো 3 প্লাস 1। আচ্ছা, তাহলে স্টার্টিং ইন্ডেক্স লেফট মোস্টটা এবং মিড মাইনাস 1, আরেকটা কি L2 মিড প্লাস 1, এই আরেকটা স্টার্টিং ইন্ডেক্স মিড প্লাস 1 3 প্লাস 1, এই যে 4 থেকে স্টার্ট হচ্ছে এবং R পর্যন্ত, এবং R2 সমান R। এখন এগুলাকে আমরা কি করব, তোমার প্রায়োরিটি কিউতে পুশ করব। কিন্তু পুশ করার আগে একটা কন্ডিশন চেক করতে হবে আমাদের। সেটা কি, সেটা হচ্ছে L1 ইজ লেস দ্যান ইকুয়ালস টু R1 কিনা। কারণ এমনও হইতে পারে যে L1 R1 পরস্পরকে ক্রস করতেছে, মানে তখন সেগমেন্ট শেষ হয়ে গেছে। তো ওই ক্ষেত্রে তো দেওয়া যাবে না। তো সেগমেন্ট হইতে হইলে L1টা R1 থেকে ছোট হইতে হবে। সো q.push ফার্স্ট ভ্যালু হচ্ছে লেংথ R1 মাইনাস L1 প্লাস 1, এটা লেংথ এবং স্টার্টিং ইন্ডেক্স নেগেটিভ করে। তারপরে সেম ভাবে সেকেন্ডের জন্য, অর্থাৎ আরেকটা যেটা তৈরি হচ্ছে L2 যদি R2 থেকে ছোট হয় আরেকটা সেগমেন্ট, তাহলে R2 মাইনাস L2 প্লাস 1, এটা হচ্ছে লেংথ মাইনাস L2, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স। তাহলে দেখো প্রত্যেকবার কি করতেছি, প্রত্যেকবার আমি এখানে প্রথম কি করছি, প্রথম হচ্ছে যে কি আমাকে n দিছে এবং স্টার্টিং মানে n দিছে, মানে কি এটা হচ্ছে অ্যারের লেংথ এবং ফার্স্ট যে সেগমেন্টটা যেখানে সবগুলো জিরো আছে সেটা হচ্ছে n সাইজের লেংথের এবং সেটার স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে 1, আর আমি এখানে দিছি কি n এবং -1, ফার্স্ট ভ্যালু n, অর্থাৎ আমার প্রায়োরিটি কিউ সবসময় সবচেয়ে বড় লেংথটা উপরে রাখবে। এবং সেকেন্ড ভ্যালু তো হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, -1 মাইনাস করে দিচ্ছি, কারণ কি আমার দরকার হচ্ছে সবচেয়ে ছোট স্টার্টিং ইন্ডেক্সটা। যদি মাল্টিপল লেংথ ইকুয়াল থাকে তাহলে ছোটটা তুলতে হবে উপরে। এখন প্রায়োরিটি কিউ তো সেকেন্ড ভ্যালুটাও বড় তুলবে, তাই নেগেটিভ করে দিছি, তার জন্য ছোটটাই উঠবে অ্যাকচুয়ালি। ওকে, এটা তোমরা বুঝো। তো এবার কাজ কি, এবার নাম্বার অফ অপারেশন কাউন্টে রাখলাম। এবার কাজ হচ্ছে যে আমার কাছে যতক্ষণ পর্যন্ত প্রায়োরিটি কিউতে কোনো না কোনো সেগমেন্ট আছে, দ্যাট মিন্স আমি অপারেশন করতে পারবো, তাই নট এমটি। ওকে, প্রথম কথা আমাদের যে টপ মোস্ট সেগমেন্ট আছে এটা ডেটাগুলো রিট্রাইভ করতে হবে। ফার্স্টে q.top.second, অর্থাৎ এই সেকেন্ড ভ্যালুটা, এটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, তো -1 দিয়ে গুণ করতে হবে যেহেতু নেগেটিভ। সো L হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স আর লেংথ হচ্ছে q.top.first, এই যে ফার্স্ট ভ্যালুটা, এটা লেংথ।
তাহলে এলও পাই গেছি, লেংথও পাই গেছি, তাহলে আর পেয়ে যাবো ইজিলি, মানে ইন্ডিং ইন্ডেক্স এল প্লাস লেংথ মাইনাস 1। সো এটা হচ্ছে ইন্ডিং ইন্ডেক্স, শেষ। এখন মিটটা কি? মিট হচ্ছে যে ভ্যালু বের করবো যে কোথায়, এই যে এখানে যে অপারেশন করতেছিলাম বারবার এল প্লাস আর মানে ভাগটা করে যে অপারেশনটা করতেছিলাম যে ইন্ডেক্সে, সেই ইন্ডেক্সটা বের করার জন্য মিট রাখছি। লেংথ যদি অড হয় তাহলে মিট হচ্ছে এল প্লাস আর ডিভাইডেড বাই 2, আর লেংথ যদি ইভেন হয় এল প্লাস আর মাইনাস 1 ডিভাইডেড বাই 2। এটা তো কোশ্চেনে বলে দিছে। ওকে, এবার মিট পাই গেছি, মানে আমি কোথায় অপারেশনটা করব। নাম্বার অফ অপারেশন আমার জানা আছে, আমি জানি আমি কোথায় অপারেশন করব। সো ব্যাম, অপারেশন করছি, মিট ইজ ইকুয়ালস টু কাউন্ট। দেন একটা অপারেশন হয়ে গেছে, তাহলে কাউন্ট প্লাস প্লাস, মানে নেক্সট অপারেশনের জন্য প্রিপেয়ার হচ্ছি। ওকে, এখন হচ্ছে আমার নতুন যে একটা অ্যারেতে একটা এলিমেন্ট রাখছে, এখন নতুন কিছু সেগমেন্ট রেডি হইতে পারে আমার জন্য, সর্বোচ্চ দুইটা হইতে পারে। তার জন্য L1 R1 L2 R2। L1 কি স্টার্টিং ইন্ডেক্স, মানে L1 কি লেফট সাইডেরটা, সেটা স্টার্ট হবে L থেকে, কিন্তু ইন্ডিং হবে মিড মাইনাস 1 থেকে। স্টার্ট হচ্ছে L থেকে, ইন্ড হবে মিড মাইনাস 1, এটার মাইনাস 1। সো সেটা দিলাম। আর L2 মিড প্লাস 1, মিড প্লাস 1 এন্ড আর ওকে। এখন যদি L1 is less than equals to R1 হয়, তার মানে এটা একটা ভ্যালিড সেগমেন্ট, তাহলে সেটার লেংথ এবং সেটার স্টার্টিং ইন্ডেক্স দিয়ে দিলাম। আর যদি L2 is less than equals to R2 হয়, ভ্যালিড সেগমেন্ট, তাহলে তার লেংথ এবং স্টার্টিং ইন্ডেক্স দিয়ে দিলাম। তাহলে এবার প্রত্যেকবার প্রায়োরিটি কিউতে কি হচ্ছে, প্রত্যেকবার আমি একটা সেগমেন্ট বের করতেছি, তাকে ডিভাইড করতেছি, তাকে তার মধ্যে অপারেশন করতেছি, সে অপারেশনটার পরে যে নতুন দুইটা সেগমেন্ট তৈরি হচ্ছে বা একটা সেগমেন্ট তৈরি হচ্ছে বা একটাও হচ্ছে না, তো সেগুলো আমি আবার প্রায়োরিটি কিউতে রাখতেছি। আর প্রায়োরিটি কিউ প্রত্যেকবার কি করতেছে আমার জন্য, বড় লেংথটা দিচ্ছে, বড় লেংথ যদি মাল্টিপল হয় তাহলে ছোট স্টার্টিং ইন্ডেক্সটা দিচ্ছে। ছোট স্টার্টিং ইন্ডেক্স দেওয়ার রিজন আমি এখানে নেগেটিভ করে রাখছি জিনিসটাকে। ওকে, তো দিন শেষে হচ্ছে যে কি আমার নাম্বার অফ অপারেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার অ্যারেটাতে সবগুলো এলিমেন্ট হয়ে যাবে 0 থেকে বড়। দেন আমি 0 থেকে বড় সবগুলো এলিমেন্ট প্রিন্ট করে দিব। ফর ইন্টিজার i is equals to 1, i is less than equals to n, i plus plus, যেটা আমার থেকে চাইছে। cout ai, cout inline। সো এটাই হচ্ছে যে আমাদের কাজ। এবং আমরা জানি যে আমরা যদি পারফেক্টলি অপারেশনটা করতে পারি তাহলে আমার আউটপুট পারফেক্ট আসবে, কারণ ইউনিক আনসার একটাই, কোশ্চেনে বলে দিছে ইউনিক আনসার পাবো, এবং পাবোই, আনসার একটা পাবো এবং সেটা ইউনিক পাবো। তাই তার মানে আমি জাস্ট অপারেশনগুলো করতে পারলেই হচ্ছে। এখন দেখি কমপ্লেক্সিটির ব্যাপারে। কমপ্লেক্সিটি কি হচ্ছে, প্রত্যেকবার আমরা জানি যতগুলো অপারেশন হবে প্রত্যেকবার কি হবে, একটা করে অ্যারে এলিমেন্ট ফিল আপ হয়ে যাচ্ছে। আর আমার লুপ কয়বার চলবে, লুপ চলবে অপারেশন সংখ্যকবার, মানে n সংখ্যক এলিমেন্ট ফিল আপ হবে। ঠিক আছে, কারণ আমি প্রত্যেকবার একটা করে এলিমেন্ট ফিল আপ করতেছি, তাহলে অপারেশন হবে n বার। এখন n বার যদি এই লুপটা চলে, প্রত্যেকবার q.top এগুলো তো log to n এ, তাহলে n log to n ওভারঅল কমপ্লেক্সিটি। আর টেস্ট কেস নিয়ে চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে যে সাম অফ টেস্ট কেস ওরা এখানে বলে দিছে যে সাম অফ টেস্ট কেস 2 × 10⁵ এর বেশি হবে না n এর ভ্যালু। তো এখানে যেহেতু এটা বলে দিছে সাম অফ n 2 × 10⁵ এর বেশি হবে না, তাহলে আমি জাস্ট নরমালি n log to n হইলে এটা অ্যাকসেপ্ট হবে। কারণ আমি এখন টেস্ট কেস এইখানে যেহেতু বলে দিছে যে সাম অফ n 2 × 10⁵ হবে, তার মানে আমার এখানে টেস্ট কেস নিয়ে মাথা ব্যথা নেই। ওরা এমন ভাবে দিবে যাতে n log to n অ্যাকসেপ্ট হয়, মানে হচ্ছে যে তখন আর টেস্ট কেস ইয়াতে কুখিয়ে তোমার কমপ্লেক্সিটিতে অ্যাড হবে না। কিন্তু যদি এটা না বলতো, অর্থাৎ প্রত্যেকটা টেস্ট কেসের জন্য n এর ভ্যালু হইতো, তাহলে কিন্তু টেস্ট কেসটা কমপ্লেক্সিটিতে অ্যাড হইতো। তাহলে এখন টেস্ট কেস কমপ্লেক্সিটিতে অ্যাড হবে না, এটা নরমাল কোশ্চেন। তো n log to n আমার জন্য অ্যাকসেপ্ট হবে। তো এখন যদি রান করে দেখি আদৌ কাজ করবে কিনা। কি হলো, সিএনটি, তারপরে পপ করেন নাই? আহা, এটা একটা বড় সমস্যা। আমার যত জায়গায় পপ করতে হয় আমি পপ করতে বলে যাই। আমার বিএফএস ডিএফএস এ প্রচুর বিএফএস আমার বেশি ঝামেলা হয় এটার কারণে, অনেকবার মারা খাইতেছে। দেখি সবগুলো ঠিক আছে কিন্তু আমার পপ হয় না, ফালতু। আচ্ছা সমস্যা না। ওকে, তাহলে 1 1 2 2 1 3 2 1 3 3 1 2 4 3 1 2 4 2 4 1 3 5 2 4 1 3 5 3 4 1 5 2 6 3 4 1 5 2 6। পারফেক্ট। তো স্যাম্পল মিলতেছে, এখন সাবমিট দিয়ে আগে দেখি, তারপরে তোমাদের কোশ্চেন নিব। আজকের ক্লাসটা বেশি বাজে হচ্ছে আমার।
বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, অ্যাকসেপ্টেড। তো এটাই সলিউশন, যে আমাকে কোয়েশ্চেনে বলছে যে আমাকে একটা অ্যারে দেওয়া হবে, একটা লেংথ দেওয়া হবে, ওই লেংথের একটা অ্যারে আছে যেখানে সবগুলো এলিমেন্ট 0, প্রত্যেকবার আমার সবচেয়ে বড় সেগমেন্ট যেটার লেংথ হচ্ছে সবচেয়ে বড় মানে এবং সবগুলো এলিমেন্ট 0, সেরকম একটা বড় সেগমেন্ট নিতে হবে এবং মাল্টিপল থাকলে লেফট মোস্টটা নিতে হবে। তো আমি এই ক্ষেত্রে কি করছি, প্রায়োরিটি কি ইউজ করছি, পেয়ার অফ ইন্টিজারের ফার্স্ট ভ্যালু হিসেবে লেংথ দিছি যাতে সবচেয়ে বড় লেংথ আসে, এবং সেকেন্ড ভ্যালু হিসেবে স্টার্টিং ইন্ডেক্স দিছি, নেগেটিভ করে দিছি যাতে সবচেয়ে ছোট স্টার্টিং ইন্ডেক্সটা বের হয়ে আসে যখন দরকার হবে। তারপরে যতক্ষণ পর্যন্ত আমার কাছে সেগমেন্ট আছে ততক্ষণ পর্যন্ত সেগমেন্টগুলো রিট্রাইভ করতেছি, ওই লেফট মোস্টটা বের করছি, তারপরে সেটাকে -1 দিয়ে গুণ করার কারণে সেটা অরিজিনালটা বের হয়ে আসছে, লেংথটা বের করে আনছি, পপ করছি, যেটা ভুলে গেছিলাম। ধন্যবাদ, কে হেল্প করছিলা? কে হেল্প করছিলা? তাহসিন ভাই। কে? তাহসিন ভাই। হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসে আমার কম্পাইলার ধরিস তুই ক্লাস মিস দিস না, তুই থাকলে আমার লাভ হয় অনেক। ভেরি গুড। ওকে, সো ধন্যবাদ তাহসিনকে। আচ্ছা, আমি কোথায়, হ্যাঁ, পপ করছি, পপ করার পরে হচ্ছে ইন্ডিং ইন্ডেক্স বের করছি, স্টার্টিং ইন্ডেক্স প্লাস লেংথ -1 ইউজ করে, তারপরে মিড ভ্যালু অর্থাৎ যেখানে আমি অপারেশন করব সেটা বের করছি, অড হইলে এভাবে যেটা কোশ্চেনে বলছে, ইভেন হইলে এভাবে যেটা কোশ্চেনে বলছে, তারপর অপারেশনটা করছি, অপারেশনের ভ্যালু ইনক্রিজ করছি, তারপর আমার কিছু দুইটা অ্যাটমোস্ট দুইটা সেগমেন্ট পাবো একটা অপারেশনের পরে, তো সেই দুইটার জন্য আমি দুইটা জায়গা রাখছি। তো L1 প্রথম সেগমেন্টটা মানে লেফটটা L থেকে শুরু হবে মিড -1 পর্যন্ত, আরেকটা হচ্ছে রাইটেরটা মিড +1 থেকে R পর্যন্ত। তো এখন L1 যদি R1 থেকে ছোট হয় অর্থাৎ ভ্যালিড হয় তাহলে সেটা কিউতে পুশ করছি সেগমেন্টটা, নতুন সেগমেন্টটা, আর যদি এর পরেরটা পারফেক্ট হয় তাহলে সেটাও পুশ করছি। তারপরে দিন শেষে আমার অপারেশন শেষ হয়ে গেছে, তারপরে আমি অ্যারেটা প্রিন্ট করছি। এটাই হচ্ছে সলিউশন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? একটু কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন প্রবলেম এগুলো, ভালো ভালো মানের ইমপ্লিমেন্টেশন প্রবলেম এগুলো। বলো, কোনো প্রকার কোশ্চেন আছে কিনা, নাকি কিছুই বুঝো নাই শুরু থেকে? আচ্ছা, কেউ বুঝছো কিনা সেটা আগে বলো, দেখি আগে কয়েকজন বুঝছে কিনা। বুঝছি, মোমো বুঝছে, আলহামদুলিল্লাহ। আর কেউ? আর কেউ বুঝে নাই? হায় হায়, শুধু একজন? সব প্রীতি, প্রত্যেক ক্লাসে এই দুইজন আগে বুঝে, তারপরে আচ্ছা, লেট নাইট প্রবলেম। আচ্ছা, দেখি কোয়েশ্চেন করে এবার, কার কি কারো কোনো সমস্যা আছে কিনা এই প্রবলেমটা নিয়ে? এটাই প্রায়োরিটি কিউর লাস্ট প্রবলেম। জনপতি জিজ্ঞেস করা লাগবে, বোঝা যাচ্ছে। ইমন তো লেট করছো। প্রমা, কিছু কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন বা কনফিউশন বা বুঝতে পারছো না? কোনো কোয়েশ্চেন নাই, ক্লিয়ার ভাই। ওকে, শাকিলেরও ক্লিয়ার। এরপরে ফারিয়া আলম, আচ্ছা মাত্র জয়েন করছে এমনি। মুমু তো বুঝছে, শাকিল রেসপন্স করছে, সোলাইমান তো রেসপন্স করছে, তারপরে তাহসমিয়া তাহমিদা ক্লিয়ার, তাহসিন আমিন, তুমি তো কম্পাইলারও ধরছো, তোমার তো না বোঝার কিছু না। তাহসিন আমিন বুঝছো? জি বুঝছি। নিজুম আক্তার? জি ভাই। রায়হান সরকার? ভাইয়া কোডটা আমার ক্লিয়ার না, আমি তো কোডটা, লজিক বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, লজিক বুঝতে পারছো, কি কোড ক্লিয়ার না যে? জি জি, কোন জায়গায় বুঝো নাই কোডের? মানে অ্যাকচুয়ালি কোন পার্টটা বুঝতেছো না? নেগেটিভ করছি যেটা? না ভাইয়া হয়তো মিড বের করলেন ইফ আর ইলস এর পরে, মানে এতটুকু বুঝছো? ওই তো L1 R1 L2 R2 ওখান থেকে নিতে। আচ্ছা, দেখো, আমার যখনই একটা অপারেশন করছি সেগমেন্ট দুইটা ভাগ হয়ে গেছে না, নতুন দুইটা সেগমেন্ট আসছে না? আসছে?
জি ভাই আসছে। হ্যাঁ, তো তো এখন দেখো, এখন নতুন সেগমেন্ট গুলো এখন কিউতে, প্রায়োরিটি কিউতে দিতে হবে না পরবর্তী প্রসেসের জন্য? দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখো নতুন সেগমেন্ট গুলো কিভাবে ভাগ হয়। নতুন সেগমেন্ট গুলো হচ্ছে লেফটটা কিন্তু প্রিভিয়াস যে সেগমেন্ট, দেখো প্রিভিয়াস সেগমেন্টটা এল এখানে মানে 1 থেকে শুরু হয়েছে আর পর্যন্ত, মানে 5 পর্যন্ত। এখন নতুন সেগমেন্টটা কোত্থেকে শুরু হচ্ছে? 1 থেকে শুরু হচ্ছে কত পর্যন্ত? এটা যদি মিড হয়, মিডের আগ পর্যন্ত না, মিড মাইনাস 1 পর্যন্ত না জি নতুন জি লেফট সাইডের সেগমেন্টটা? এই দেখো, এই নতুন সেগমেন্ট লেফটটা L1, সেটা হচ্ছে L থেকে শুরু হচ্ছে মিড মাইনাস 1 পর্যন্ত। এবং এখানে চেক করছি যে সেটা আসলে ভ্যালিড কিনা। মানে অনেক সময় দেখা যাবে L1 টা বড় হয়ে গেছে, তাহলে হবে না। L1 টা R1 থেকে ছোট হইতে হবে বা সমান হইতে হবে। তখনই আমি কি করছি, প্রায়োরিটি কিউতে তার লেংথ এবং স্টার্টিং ইন্ডেক্সটা দিছি। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেখো সেকেন্ডটা, লেফট সাইডেরটা কোত্থেকে শুরু হয়েছে? মিড প্লাস 1 থেকে না? মিড প্লাস 1 থেকে শুরু হয়েছে তো, এবং শেষ হয়েছে কোথায়? আরে। আরে তাহলে মিড প্লাস 1 এবং আর এ শেষ, এবং তার লেংথ এবং তার স্টার্টিং ভ্যালু আমি কোথায় দিয়ে দিছি? প্রায়োরিটি কিউতে, যাতে পরবর্তীতে প্রসেস হয়। এখন ক্লিয়ার হয়েছে তোমার? জি ভাইয়া। ভেরি গুড। আর কোনো কোয়েশ্চেন আছে রায়হান সরকারের? না ভাইয়া আর কোশ্চেন না। ওকে, ভেরি গুড। রিজভি, কোনো প্রকার কোয়েশ্চেন? বুঝছি। সাফওয়ান বুঝছি, তাসমিয়া তাহমিতা বুঝছে, তন্ময় দাস টাইপ করতেছে মেবি, জারিফ জারিফ হোসেন বুঝছো? ওকে, গুড। তাহলে আশা করি সবারই ক্লিয়ার, কোনো প্রকার কোয়েশ্চেন নাই। তো এটাই ছিল হচ্ছে যে তোমার লাস্ট পার্টটা, লাস্ট ক্লাসের, যেটার একটা প্রবলেম আমি ডিসকাস করতে পারি নাই, সেই প্রবলেমটাই ডিসকাস করলাম। তো এটা তোমাদের টাস্ক, এটা তোমরা করে নিবা। আর এখন দেখাবো হচ্ছে যে গিয়ে তোমাদেরকে, কালকে লাস্ট ক্লাসে বলছিলাম আমি আমার টেমপ্লেটটা দেখাবো কি আমি, মানে আমি হচ্ছে যে তোমরা একটা জিনিস খেয়াল করবো, আমি অনেক সময় সেকেন্ড না লিখে এস লিখতেছি, ফার্স্ট না লিখে এফ লিখতেছি। তো এরপর অনেক স্পেলিং মিস্টেক করতেছি। এগুলোর রিজন হচ্ছে যে আমি টেমপ্লেট ইউজ করি, মানে টেমপ্লেট ইউজ করার কারণে আমি ওগুলো ভুলে গেছি। তো এখন দেখাই টেমপ্লেটটা কি আমাদের। আমি যেটা ফার্স্ট ইয়ার ইউজ মানে একদম ইনিশিয়াল ইউজ করতাম সেটা দেখাবো তোমাদেরকে, যাতে তোমাদের জন্য সুবিধা হয়, পরবর্তীতে তোমরা নিজেদের মতো এডিট করে নিবা। তো এটা এই টেমপ্লেটটা আমি এটা এখান থেকে কেন কপি করতেছি, এখান থেকে কপি করবো। এই টেমপ্লেটটা হচ্ছে আমি বাচ্চাকালে ইউজ করতাম। সো এটা হচ্ছে টেমপ্লেট, এটা পুরাটা। তো এখন একটা একটা পার্ট বুঝাবো তোমাদেরকে। সো প্রথম হচ্ছে যে গিয়ে আল্লাহর নাম, তারপরে হেডার ফাইল, যা যা লাগে। এরপর আসি টাইপ ডেফ। টাইপ ডেফ হলো একটা টাইপ, মানে তোমার ভেরিয়েবল টাইপকে, ডেটা টাইপকে ডিফাইন করা। টাইপ ডেফের কাজ হচ্ছে একটা ডেটা টাইপকে ডিফাইন করা। তুমি যখন লিখবা টাইপ ডেফ লং লং এলএল, তখন তোমার থেকে আর লং লং ডিক্লেয়ার করার জন্য লং লং লেখা লাগবে না। তুমি এলএল লিখলে সে বুঝে নিবে, তোমার প্রোগ্রাম বুঝে নিবে এটা হচ্ছে লং লং। দ্যাট মিনস টাইপ ডেফ লং লং এলএল। দেখো টাইপ ডেফ দিবা, তারপরে যে ডেটা টাইপ তোমার সেটা দিবা, দেন সেটাকে যা দ্বারা ডিফাইন করতে হচ্ছে সেটা দিবা। তাহলে এখন আমি কখনো লং লং লিখি না, আমি লিখি সবসময় এলএল। তো এখন দেখো আমি কিন্তু লং লং লিখবো না, আমি লিখবো লং লং এ সিন সিন এ সি আউট এ। তাহলে এই ক্ষেত্রে হবে গিয়ে যে এটা তোমার অটো লং লং করে নেবে এটাকে, মানে এখানে এলএল মানে লং লং সে বুঝে নেবে প্রোগ্রাম। দেখো প্রোগ্রাম কিন্তু রান হচ্ছে, এবং আমি যদি অনেক বড় একটা ভ্যালু দিই সে কিন্তু লং লং এ নিবে জিনিসটা এবং লং লং এ আউটপুট দিবে। দ্যাটস ইট। অর্থাৎ আমি টাইপ ডেফ করে রাখছি। তো এভাবে একইভাবে আমি অনেকগুলো টাইপ ডেফ করছি। একটা হচ্ছে ভেক্টর অফ ইন্টিজার্স। ভেক্টর অফ ইন্টিজার্স লিখতে অনেক বড়, একটা বড় লেখা লাগে, আমি লিখি না, আমরা লিখি ভিআই। ভিআই মানে ভেক্টর অফ ইন্টিজার্স। তারপর ভেক্টর অফ লং লং, আমি ভেক্টর অফ লং লং লিখি না, ভিএল লিখি। ঠিক আছে? তারপর ভেক্টর অফ ভেক্টর, তাহলে ভিভিআই। তারপরে ভেক্টর অফ লং লং, তাহলে ভিভিএল। তারপরে পেয়ার অফ ইন্টিজার্স লিখি না আমরা, পিআইআই লিখি। পেয়ার অফ ডাবলের ক্ষেত্রে পিডিডি, পেয়ার অফ লং লং এর ক্ষেত্রে পিএলএল, ভেক্টর অফ পেয়ারের ক্ষেত্রে ভিআইআই, ভেক্টর অফ পেয়ার অফ লং লং এর ক্ষেত্রে মানে লং লং এর ক্ষেত্রে ভিএলএল, আর ডাবলের ক্ষেত্রে ডিএল। সো প্রথম একটু ঝামেলা হবে, কিন্তু পরবর্তীতে অনেক হেল্প করে এটা।
তো আমাদের ক্ষেত্রে হয় কি যে যখনই আমাদের লং লং দরকার হয় আমরা এলএল লিখি, যখনই ভেক্টর অফ ইন্টিজার দরকার হয়, সাপোজ ধরো আমার এখন একটা ভেক্টর অফ ইন্টিজারের দরকার হচ্ছে, তখন আমরা লিখবি ভিআই, সো ভিআইভি। অথবা যদি এটা যদি ভেক্টর অফ লং লং হয় ভিএল, তারপরে পেয়ার অফ ইন্টিজারের ক্ষেত্রে পিআইআই, তারপরে পেয়ার অফ লং লং এর ক্ষেত্রে পিএলএল। দ্যাটস ইট। তো এভাবে করে করে আমরা টাইপ ডেফ করে রাখার মাধ্যমে আমরা এটা করি। তো কন্টেস্ট বেসিক্যালি অনলাইন কন্টেস্টে তো এটা ডিরেক্টলি আমরা ওই কোড ব্লকস থেকে নিয়ে আসি, ফ্যাচ করি, কিন্তু নরমালি হচ্ছে যে কি যখন অনসাইটে যাই, অনসাইটে গিয়ে এটা পুরোটা কিন্তু লিখতে হয়। টেমপ্লেট লেখার জন্য একটা টাইম দেয় অবভিয়াসলি, কারণ কন্টেস্ট শুরু হওয়ার আগেই পিসি আমাদেরকে ধরতে দেয়, তো তখনই হচ্ছে যে আমরা টেমপ্লেট গুলো লিখে ফেলি, যা যা লিখে সবগুলো লিখে ফেলি, এই আর কি। তো গেল টাইপ ডেফ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এই পার্টটা শেষ, কারো কোনো কোয়েশ্চেন? হ্যাশ ডিফাইন লং লং এলএল আর ডিফাইনের মধ্যে পাঁচ ডিফারেন্স কি? কোনো ডিফারেন্স নাই। একটা হচ্ছে যে মাক্রো বলা হয়, আর একটা হচ্ছে যে টাইপকে ডিফাইন করা। এটাকে মাক্রো নাকি কি একটা বলা, আমি ভুলে গেছি, এই যে ডিফাইন করাকে। তো যেহেতু টাইপ ডেফটা মানে যেহেতু ভেরিয়েবল টাইপ ডিক্লেয়ার করতেছো তুমি, তাহলে এটা টাইপ ডেফ দিয়ে করা বেটার। কারণ এটার একটা স্টাইল আছে, কারণ হচ্ছে যে গিয়ে হ্যাশ ডিফাইনের একটা মানে অনেক প্রোগ্রামার এটা প্রেফার করে হ্যাশ ডিফাইনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ইউজ করা। হ্যাঁ, আর হ্যাশ ডিফাইন ওগুলো করবা সেগুলো হচ্ছে যে নরমালি যেগুলো ভেরিয়েবল টাইপ না, মানে যেগুলো ডেটা টাইপ না, সেগুলো হ্যাশ ডিফাইন দিয়ে করবা, আর যেগুলো ডেটা টাইপ সেগুলো টাইপ ডেফ দিয়ে করবা। এটা কেন করে আমি জানি না, এটা সৌন্দর্য, মানে দুইটা আলাদা করে রাখা। মেইন রিজন থাকতে পারে, তবে আমি জানি না অ্যাকচুয়ালি। জাস্ট এখানে তুমি ভেরিয়েবল টাইপগুলো যে টাইপ ডেফ দিয়ে করে রাখছো, এটা মনে রাখা আর কি, এতটুকু হেল্প করা আমাকে, এর বেশি কিছু জানি না। ওকে, ডিফারেন্স কিছু না, একই, দুটোটা একইভাবে ইউজ করতে পারবা, তবে টাইপ ডেফ দিয়ে কিন্তু অন্য কিছু ডিফাইন করতে পারবে না। টাইপ ডেফ দিয়ে ভেরিয়েবল টাইপই ডিফাইন করতে পারবা শুধু। ওকে, কারো কোনো কোয়েশ্চেন টাইপ ডেফ নিয়ে? আই হোপ নাই। এবার আসি এর পরের পার্ট, হ্যাশ ডিফাইনের পার্টগুলো। হ্যাশ ডিফাইনে কি কি রাখছি দেখো, আমরা ভেক্টরে পুশব্যাক লিখি, পুশব্যাক সেটাকে আমি এখানে রেখে দিয়েছি পিবি দিয়ে। তো আমরা কিন্তু পুশব্যাক লিখি না, আমরা জাস্ট এভাবে লিখি। এখানে একটা জিনিস খেয়াল করো, পুশব্যাক এটা ডিফাইন করতেছি যে পুশব্যাক এই পুরা লেখাটাকে পিবি দ্বারা ডিফাইন করা হয়েছে, পুশব্যাক পুরা লেখাটাকে পিবি দ্বারা ডিফাইন করা হয়েছে। এখানে ব্র্যাকেটকে পিবি দ্বারা ডিফাইন করা হয়, ব্র্যাকেট নাই কিন্তু এখানে। সো যতটুকু ডিফাইন করছি ততটুকু। সাপোজ viv ডিক্লেয়ার করলাম v.pb, আমরা লিখে হবে v.pb1, দ্যাটস ইট। তারপরে v.pb2, এভাবে। সো এটাই হচ্ছে যে গিয়ে পিবি। তারপরে আরো আছে, ফার্স্ট কে আমরা লিখি এফ দিয়ে, সেকেন্ড কে লিখি এস দিয়ে, মেক পেয়ার লিখি হচ্ছে এমপি। তবে মেক পেয়ার আমরা ইউজ করি না খুব একটা, ওই যে আমরা তো কার্লি ব্র্যাকেট ইউজ করি, কার্লি ব্র্যাকেটই তো ইউজ করে আমরা পেয়ার জেনারেট করি, মানে দুইটা পেয়ারকে যখন একসাথে পেয়ার করতে চাই আমরা তো কার্লি ব্র্যাকেট ইউজ করি সবসময়, ফাংশন তো ইউজ করি না, তো এটা খুব একটা ইউজ হয় না। তারপরে ইনলাইন, এটা আমি খুবই ইম্পর্টেন্ট যে ইনলাইনকে সবসময় এভাবে ডিফাইন করে রাখতে হবে, কারণ ইনলাইন অরিজিনাল সি প্লাস প্লাস এর ইনলাইন ফ্লাশ করে প্রোগ্রামকে, আর যেটা প্রচুর স্লো। তো ইন্টারেক্টিভ প্রবলেম ছাড়া অন্য কোথাও ইনলাইন ইউজ করবে না, কারণ ইনলাইন যদি ইউজ করো তাহলে হবে গিয়ে যে প্রোগ্রাম ফ্লাশ হবে এবং স্লো হয়ে যাবে। যদি অনেকগুলো ইনপুট আউটপুট থাকে তাহলে প্রোগ্রাম অনেক সময় টেলি দিবে, আমি একবার খাইছিলাম টেলি। তো ও খুবই বাজে অবস্থায় ছিল যে আমার প্রোগ্রামে একটা সিঙ্গেল ভুল ছিল না, আমি পুরো কোড বারবার রিভাইজ করতেছিলাম, কিন্তু সাবমিট দিচ্ছি টিএলই খাচ্ছি, সাবমিট দিচ্ছি টিএলই খাচ্ছি, আমার কমপ্লেক্সিটিও ভুল নাই, কোনো কিছুরই ভুল নাই। পরবর্তীতে এক জায়গায় পরবর্তীতে হঠাৎ করে জানতে পারছি যে আসলে ইনলাইনটা ফ্লাশ করে, এই কারণে ফ্লাশ করার কারণে টিএলই দিছিল। পরবর্তীতে আমি যখন এভাবে ডিফাইন করে রাখছি তখন দেখা যাচ্ছে ওটা অ্যাকসেপ্ট হয়েছিল, সেম কোড, জাস্ট ইনলাইনটা ফ্লাশ করতেছে। ফ্লাশ কি বুঝবা না এখন, আরো পরে বুঝবা ইনশাল্লাহ, বা একদিন হয়তো বা আমি একটা ক্লাস নিতে পারি যেটা ইন্টারাক্টিভ প্রবলেম নিয়ে ডিসকাস করব, তো ওইটা ওখানে কি জানতে পারবা। অথবা আল শাহরিয়ার তন্ময় নামের একজন ইউটিউবে খুব ভালো ভালো ভিডিও বানায়, উনি একটা বানাইছে, উনি একটা বানাইছে ওই ইন্টারাক্টিভ প্রবলেমের জন্য একটা সিরিজ আছে ওনার কাছে, সেটা দেখে নিতে পারো। আল শাহরিয়ার তন্ময় ইউটিউবে গিয়ে সার্চ দিলেই পাবা। তো ওনার প্লেলিস্টে ওনার চ্যানেলের মধ্যে ইন্টারাক্টিভ প্রবলেম নিয়ে উনি ডিসকাস করছে, তো ওইটাও দেখতে পারো, ওখানেও হয়তো ওখানে অবভিয়াসলি ডিসকাস করার কথা। ওকে, তো এটা গেল ইনলাইন ডিফাইন করে রাখতে হবে। তারপরে আমরা যখন ভেক্টরের ক্ষেত্রে সর্ট করার সময় বা কোনো কিছু করার সময় অ্যাড ডট বিগিন অ্যাড ডট ইন্ডি, আচ্ছা এভাবে সবগুলো একসাথে না বলি, আচ্ছা এটা পুরোটা ডিসকাস করে ফেলি তারপরে একটা একটা দেখাই।
তো আমরা যখন a.begin এবং a.end দিই তার পরিবর্তে আমরা ডিরেক্ট অল a দিতে পারবো। তারপরে আচ্ছা আমি আগে কয়েকটা যেগুলো বলছি সেগুলো আগে ডিসকাস করে ফেলি, তারপরে যাই। সাপোজ আমি এবার একটা ভেক্টরের পেয়ার ডিক্লেয়ার করব v, তো v.pb 1 2 v.pb 2 3। এখন আমরা কি করি, আমরা বেসিক্যালি করি যে ওই সর্ট করার সময় সাপোজ সর্ট করতেছি এটাকে কি লিখি v.begin, v.end। তো আমি এটা লিখি না, আমি এখানে ডিফাইন করে রাখছি, দেখো a.begin এই হয়ে গেল, এ দেখো অল ব্র্যাকেটের ভিতরে a, তাহলে a টা পাস হবে এখানে, তাহলে a.begin এবং a.end এখানে ডিফাইন করা আছে। দ্যাট মিন্স আমি জাস্ট এরকম লিখবো যে all v যখন বলছি সেটা অ্যাকচুয়ালি ডিফাইন করতেছে v.begin এবং v.end। এই যে এখানে ডিফাইন করা আছে এই v.begin কই গেল, এই v.begin v.end, all v যখন দিছে এখানে v.begin v.end, এখানে যেটা দিবা এখানে যেটা লিখবা সেটা এখানে ডিফাইন হয়ে যাচ্ছে। সো আমরা কখনো হচ্ছে যে কি আমি কখনো লিখি না, মানে v.begin v.end লিখি না, আমি সবসময় লিখে ফেলি all v, এভাবে sort all v, তাহলে এটা কাজ করবে। তো এবার আমি এটাকে আউটপুট দিব, তো সবগুলো একবারে ডিসকাস করে ফেলি। এখানে দেখো আরেকটা জিনিস ডিফাইন করে রাখছি আমি, সেটা হচ্ছে সাইজ x মানে সাইজ x sz(x) এটা ডিফাইন করছে x.size কে। দ্যাট মিন্স আমি যখন এই অ্যারেটা এই ভেক্টরটা সবগুলো এলিমেন্ট প্রিন্ট করব ফর অটো u v, তো বেসিক্যালি আমার তো ফার্স্ট এবং সেকেন্ড প্রিন্ট করতে হবে। তো u.first পুরোটা না লিখে ওই যে f ডিফাইন করা আছে এবং u.second পুরোটা না লিখে s ডিফাইন করা আছে ইনলাইন, তো এভাবে করে তো প্রিন্ট করতে পারি। তো এখন যদি রান করে আপাতত যা ডিসকাস করছি ওগুলো রান করে প্রিন্ট করে দেখাই। সো 1 2 এবং 2 3 প্রিন্ট করতেছে এবং সর্টও করছে। তো আমি ধরো ইনডেক্স ওয়াইজ প্রিন্ট করতে যাচ্ছি, তো ইনডেক্স ওয়াইজ প্রিন্ট করলে আমরা বেসিক্যালি কিভাবে লিখি, ইন্টিজার i = 0, i is less than v.size vi plus plus cout vi.first space vi.second। তো এভাবে প্রিন্ট করি, কিন্তু v.size এভাবে দেওয়া লাগে না আমার, কারণ আমি এখানে ডিফাইন করে রাখছি এই কই ডিফাইন করলাম v.size সো অর্থাৎ sz(x) মানে হচ্ছে x.size, sz(x) মানে হচ্ছে x.size, সো আমি এখানে লিখব szv। তো আমার প্রোগ্রাম বুঝিয়ে দিবে szv মানে হচ্ছে x.size, szv মানে x.size কই গেল x.size, এই sz(x) মানে x.size, এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা পাঠাবো সেটা তারা নাম চেঞ্জ করে নিতে পারবে। এই ডিফাইনের ক্ষেত্রে ওরা মান চেঞ্জ ভ্যালু চেঞ্জ করে নিতে পারে ব্র্যাকেটের ক্ষেত্রে। তো ব্র্যাকেটের ভিতরে যদি ভি পাঠাই তাহলে সে বুঝে নেবে এটা ভি, এই আর কি। ও তারপরে এগুলো রাখবে না, নিচের গুলো এগুলা বাজে, এগুলো মাত্র অতিরিক্ত জিনিস, এটা ইউজ করবো না আমরা। তো এতটুকুই। সো হচ্ছে যে গিয়ে তাহলে আপাতত দেখলাম যে আমরা ভেক্টর অফ পেয়ার ডিক্লেয়ার করছি ভিআই দিয়ে, তারপরে পুশব্যাক করছি পিবি দিয়ে, তারপরে সর্ট করছি অল ভি দিয়ে এবং এসজেড ভি দিয়ে সবগুলো এলিমেন্ট প্রিন্ট করছি। তো vi.first vi.second এগুলোও ডিফাইন করা আছে। তো এতটুকু গেল হচ্ছে যে এই ডিফাইন গুলো, এতটুকু ডিফাইন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? এগুলো এখনই মুখস্থ করার দরকার নেই, এগুলো তোমরা টেমপ্লেটটা নিয়ে যারা ইউজ করবা তারা ইউজ করতে করতে শিখে যাবে ইনশাআল্লাহ। SPOJ ইনলাইন না লিখলে টিএলই দেয়, এটা ভুল কথা, কখনো দেয় নাই। আমি তো অনেকগুলো প্রবলেম সলভ করছি SPOJ তে এবং সবসময় আমার ব্যাকস্ল্যাশ n থাকবে, এটা অন্য কারণে টিএলই দেওয়ার কথা। SPOJ তে ইনলাইনকে SPOJ ইনলাইন না লিখলে টিএলই দেয়, কি বলছো বুঝতে পারতেছি না। ব্যাকস্ল্যাশ n দিলে টিএলই দেয় যে, এটা কখনো পসিবল না। ওকে, কারো কোনো ডিফাইন নিয়ে কোশ্চেন আছে? আহা, এটা সম্ভব না, এটা অবভিয়াসলি ভুল, মানে অন্য কোনো ঝামেলা আছে প্রোগ্রামে। এটা আমি তো আমার সব সময় ইয়াটা ডিফাইন করা, মানে আমার কি
কি বলতেছে আমি আসলে এর কথা কিছু বুঝতেছি না। ব্যাকস্ল্যাশ এন এইভাবে না লিখলে টিএলএ দেই, হ্যাঁ তাহলে ঠিক আছে। তবে আমি ঠিক জানি না ওই ইনলাইন টিএলএ দিবে কিনা। তবে হচ্ছে যে গিয়ে বললাম যে ম্যাক্সিমাম প্রবলেমে ডেটা সেট যদি বেশি হয় তাহলে যদি তুমি সি প্লাস প্লাস এর ইনলাইন লিখো তাহলে অনেক সময় টিএলএ দিবে, তাই সবসময় ইনলাইনটা ডিফাইন করে রাখবা। ওকে, ডিফাইনের পার্টটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পার্টটাতে? ওকে, এবার আসি কিছু কনস্ট্যান্ট ভেরিয়েবলের কাছে। ডাবল কনস্ট্যান্ট ডাবল পিআই, পিআই মানে হচ্ছে পাই ভ্যালু, এক cos -1, এক cos -1 মানে হচ্ছে এক cos মানে হচ্ছে cos ইনভার্স -1, cos ইনভার্স -1 মানে হচ্ছে যে পাই ভ্যালু মানে 5 3.1416 টা। তো এটা কনস্ট্যান্ট আকারে রাখছে যাতে এগুলা কেউ কোথাও যাতে চেঞ্জ না হয়। তারপরে কনস্ট্যান্ট ডাবল ইপিএস, ইপিএস হচ্ছে একটা ভ্যালু যেটা হচ্ছে tan ইনভার্স 9। ইপিএসটা ইউজ হয় দুইটা ডাবল কম্পেয়ার করার সময়। দুইটা ডাবল কম্পেয়ার করার সময় আমরা প্রায় আমরা বেসিক্যালি নাম্বার কম্পেয়ার করার সময় কি করি, কোনো কিছু কম্পেয়ার করার সময় সাপোজ ইন্টিজার a and b, a তে 1 b তে 2, এখন আমরা যখন এটাকে কম্পেয়ার করব কি করি a is equals to b, কিন্তু a b যদি ডাবল হইতো, এই দুটো যদি ডাবল হইতো, ডাবলকে কি দিয়ে ডিফাইন করছে ডিএল, এটা যদি ডাবল হইতো তাহলে একটা ঝামেলা হইতে পারতো। কি হলো, ডিএল নাই? হ্যাঁ ডিএল তো আছে। আচ্ছা না, অন্য ঝামেলা ছিল। আচ্ছা, এটাকে ডাবল ডিক্লেয়ার করলাম ধরো ডিএল দিয়ে। সো এখন যদি আমি এখানে যদি এটা তো ডাইরেক্ট ইন্টিজার দিছে, এখানে যদি ফ্র্যাকশন কিছু থাকতো, এখানে যদি ফ্র্যাকশন কিছু থাকতো তাহলে কিন্তু যদি তোমরা এটা ইউজ করো যে ইফ a is equals to b, তাহলে প্রিসিশন এরর হওয়ার চান্স অনেক বেশি, প্রিসিশন এরর পাওয়ার চান্স অনেক বেশি। সো সব সময় যদি কখনো দুইটা ডাবল নাম্বার কম্পেয়ার করতে হয়, তোমরা ট্রাই করবা জিওমেট্রি প্রবলেমের ক্ষেত্রে বা কোনো ইকুয়েশন হইলে সেটাকে ট্রাই করবা ইন্টিজার কম্পেয়ার করার। আর যদি ইন্টিজার কম্পেয়ারে কনভার্ট করতে না পারো তাহলে জাস্ট এটা করবা যে অ্যাবসলিউট ভ্যালু অফ a minus b is less than EPS, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ডিফারেন্স a minus b নিছি তো, অর্থাৎ a b এর যে ডিফারেন্স, অ্যাবসলিউট ডিফারেন্সটা আছে এটা যদি EPS থেকে ছোট হয় তাহলে দুটোটা ইকুয়াল ধরবো। আর EPS কি 1E9, সরি EPS থেকে ছোট না, EPS থেকে বড়, বড় 10 to the power 9 থেকে যদি 10 to the power 9 থেকে বড় নাকি ছোট এটা তো ভুলে গেছি, দাঁড়া একটু চিন্তা করি। ডিফারেন্স যদি tan ইনভার্স 9 থেকে ছোট হয় তাহলে tan ইনভার্স 10, আচ্ছা হ্যাঁ সরি ছোট হইতে হবে। কেউ বলছে ভাই লাস্টেরটা। সো তো এখন দেখো সাপোজ একটা বড় ডাবল এবং বিও ডাবল এবং এখানে ভালো মানের ফ্র্যাকশন আছে, প্রিসিশন, তো তখন যদি আমি a is equals to b দিই তাহলে প্রিসিশন এরর হওয়ার একটা ভালো চান্স থাকে। ওই কারণে আমরা নিব কি তাদের অ্যাবসলিউট ডিফারেন্সটা EPS থেকে ছোট, EPS হচ্ছে tan ইনভার্স 9। তো অ্যাবসলিউট ডিফারেন্স এবং b এর অ্যাবসলিউট ডিফারেন্স যদি tan ইনভার্স 9 থেকে অনেক বেশি ছোট হয় বা tan ইনভার্স 9 থেকে যদি ছোট হয়, দ্যাট মিন্স tan ইনভার্স 10 বা 11 বা tan ইনভার্স 9ই, তখন হচ্ছে যে তার মানে বুঝবো যে হ্যাঁ এই দুইটা কি অলমোস্ট ইকুয়াল বা ইকুয়াল হিসেবে কাজ করতে পারে। কারণ আমাদের সবসময় যে ডাবলের ক্ষেত্রে বা প্রিসিশনের ক্ষেত্রে ব্যাপারটা ওই অনলাইন যাতে চেক করার সময় ওরা চেক করে কি বলে দেয় যে যদি তোমার আনসারের সাথে জাজের আনসারের ডিফারেন্সটা tan ইনভার্স 9 থেকে ছোট হয়, হ্যাঁ মানে tan ইনভার্স 9 থেকে ছোট হয় তাহলে হচ্ছে যে তোমার আনসার পারফেক্ট। তো তার জন্য হচ্ছে যে গিয়ে আমরা EPS ইউজ করি tan ইনভার্স 9। তো tan ইনভার্স 12ও দিতে পারো, আরো কি দিবে মানে আরো অ্যাকুরেট ভ্যালু দিবে, তো আমরা বেসিক্যালি tan ইনভার্স 9 ইউজ করি এই আর কি। তো এটা গেল EPS আর এটা গেল পাই। তারপরে ইনফাইনিট, অনেক সময় আমরা ওই বড় ভ্যালু রাখার সময় কি রাখি ওই যে ইন্টিজার ম্যাক্স রাখি, এর পরিবর্তে ইনফাইনিট ভ্যালুটা রাখতে পারো। আর ইনফাইনিট লং মানে সব অনেক বড় একটা ভ্যালু। তারপরে এটা হচ্ছে মোড, না মোড অপারেশন করার ক্ষেত্রে মোড অনেক সময় বলা হয় যে কোশ্চেনে যে আনসার প্রিন্ট করবা এত দ্বারা মোড করে, তো সেই মোডটাও ডিফাইন করে রাখি আমরা। তো এগুলো গেল কনস্ট্যান্ট ভেরিয়েবল কিছু, আর এটা গেল মোড।
তারপরে আসি মেম সেট। আমরা অ্যারেতে মেম সেট করি না, a, b সাইজ অফ a, তো ওখানে অ্যাকচুয়ালি অ্যারেটা এবং সাইজটা দিয়ে দিলে এইখানে মেমের মধ্যে, তাহলে এটা মেম সেট নিজে নিজে করে নিবে। তো মেম সেটের অ্যাকচুয়ালি তোমার ইয়াটা কি, মেম সেটের মধ্যে এটা হচ্ছে অ্যারের নাম, এটা হচ্ছে অ্যারের সাইজ, না এটা হচ্ছে সরি এটা হচ্ছে এখানে দি হচ্ছে কোনটা, যে ভ্যালুটা দেওয়া হবে মেম সেটে, মানে পুরা অ্যারেতে যে ভ্যালুটা দিতে যাচ্ছি সেটা, আর এটা হচ্ছে সাইজ অফ এ হচ্ছে অ্যারের নাম। তো মেম এ কমা যদি যে এলিমেন্টটা দিতে চাচ্ছি সেই এলিমেন্টটা দিয়ে দিই, তাহলে হচ্ছে এটা মেম সেট করে নিবে। অর্থাৎ আমরা মেম সেটে এভাবে লিখি না। সাপোজ ইন্টিজার এ 10, আমরা কিন্তু মেম সেট এভাবে লিখি না। বেসিক্যালি এটা যদি মেম সেট করতাম, মেম সেট এ, তারপরে ধরো -1 দিতে যাচ্ছি সব জায়গায়, সাইজ অফ এ, এভাবে আমরা মেম সেট করি, কিন্তু আমি এখানে সবগুলো ডিফাইন করে রাখছি। আমার ডিফাইন করার কারণে এটা হয়ে যাবে মেম এ কমা -1, অর্থাৎ অ্যারের নাম কমা -1। কি রাজব, এটা উপরে চলে গেল, অ্যারে কমা -1। তো আমার এটা লাগবে না, তো মেম সেট এত কষ্ট করে না লেখে অ্যারে এ কমা -1 এভাবে দিয়ে দিব। তো এখন যদি ফর লুপ দিয়ে পুরোটা প্রিন্ট করি, এখন যদি রান করি তাহলে সবগুলো -1 প্রিন্ট করবে, মানে পুরো অ্যারেতে -1 ফিল আপ করে দিছে, এই মেম এ কমা -1। সো সবগুলো -1। ওকে, মেম সেট গেল। তারপরে আর কি কি রাখছি আমরা, জিসিডি ফাংশন যেটা বিল্ড, সেখানে সামনে আন্ডারস্কোর আছে দুইটা, তো সেটার পরিবর্তে এটা লিখতে পারো, বা ডিরেক্টলি অরিজিনাল যেটা জিসিডি এবং এলসিএম ফাংশন, ওগুলা ডিরেক্টলি এখানে ডিফাইন করে রাখতে পারো তোমরা চাইলে। তো এখন জাস্ট ডিফাইন কিভাবে করে বা কিভাবে ইউজ করে এগুলো জাস্ট দেখাচ্ছি আর কি, পরবর্তী তোমাদের যা যা লাগতেছে তা তা রেখে দিতে পারবা। তো স্কোয়ার এ, এটা হচ্ছে মানে এর স্কোয়ার আর কি, তো এখানে যেটা পাঠাবা সেটার স্কোয়ার করে দিবে। তো বেসিক্যালি আমি এটা খুব মানে রাখছি, মাঝে মধ্যে ইউজ করি, মাঝে মধ্যে ইউজ করি না, তোমরা রাখতে পারো চাইলে। অ্যাজ ইকুয়ালস টু 2 দিলে, তো সিআউট স্কোয়ার এ, এটা দিলে হবে গিয়ে এর স্কোয়ার, মানে এ ইনটু এ, এখানে স্কোয়ার এর ভিতরে যা পাঠাবো গুণফল গুণ হয়ে যাবে এ ইনটু এ। সো এখন যদি রান করি 4 আসবে, 4 এ আর কি, জাস্ট স্কোয়ার ডিফাইন করে রাখা, এ ইনটু এও দিতে পারো। এটা ইম্পর্টেন্ট, অপটিমাইজটা ডিফাইন করে রাখা, এগুলো তো ক্লাস চলাকালীন অনেকবার দেখাইছি। তারপরে ফ্র্যাকশন, সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ফ্র্যাকশনের জন্য একটা বড় লাইন লিখতে হয়, এই লাইনটা আমরা ফ্র্যাকশন দিয়ে ডিফাইন করে রাখছি। আর এটা হচ্ছে ফাইলের ইনপুট আউটপুট, ফাইলের জন্য। তো অপটিমাইজটা দেখছি, ফাইলটা এখন দেখানোর কোনো সুযোগ নাই, কারণ ফাইলটা তো কোড ব্লকস দিয়ে দেখাই, তবে এটা তো ফাইলের জন্য যে লাইনটা লিখে ওইটা ডিফাইন করে রাখছি। ফ্র্যাকশনটা একটু দেখাই। তো অপটিমাইজ তো অলরেডি এখানে লেখাই আছে। তো আমাদের এখানে বলা হয়ে থাকে ধরো ডাবল এ সমান 1.12345, তা আমি চাচ্ছি প্রথম 3 ঘর দেখাবো, তাহলে সি আউট এ দিলে কিন্তু হবে না, তো এখানে আগে দিয়ে দিতে হবে ফ্র্যাকশনটা। তো এখন ফ্র্যাকশনের জন্য লাইনটা লাগে, আমরা ফ্র্যাকশন দিয়ে ডিফাইন করে রাখছি। তো এখন বেসিক্যালি এটা বিল্ট ইন হচ্ছে 10, এই দেখো এই 10 প্রিসিশন দেওয়া আছে এখানে, তো আমি এখানে চেঞ্জ করে দিব, সাপোজ 3, তাহলে এখন কিন্তু 3 ঘর দেখাবে দশমিকের পরে, দেখো দশমিকের পরে 3 ঘর দেখাচ্ছে। তবে এখানে একটা চেঞ্জ আনতে পারি আমরা চাইলে, আমরা এখানে এটা পাস করে দিব, এখানে, তাহলে কি হবে, আমি যদি বলি ফ্র্যাকশন 3, তাহলে এখানে বলে সেখানে এডিট হয়ে যাবে, 3 এডিট হয়ে যাবে, তাহলে এখন 3 দেখাবে, তাহলে এখানে ডিরেক্টলি আমরা কত ঘর দেখতে যাচ্ছি তত ঘর পাঠাইতে পারবো। তো এখন যদি আমি বলি এখানে 4, তাহলে 4 ঘর দেখাবে। সো 4 ঘর দেখাইলো। হ্যাঁ, এর নিচে যা লিখবা আর কি।
তবে তবে হ্যাঁ, এটার নিচে হবে না। ফ্রাকশন লিখার লিখছো এর পরের গুলোতে হবে, যে উপরের গুলোতে হবে না, এটা মাথায় রাখবা। ওকে, ফ্রাকশন গেল, ফাইল গেল, এই পার্টটাও গেল। তারপরে এই জিনিসগুলো লাগে না অ্যাকচুয়ালি, ওই যে আমরা তো সবসময় অটো ইউজ করি, তোমরা রাখতে পারো। আমি আমার নতুন ট্যাবলেট এগুলো নাই, আবার এই জিনিসগুলো নাই। অর্থাৎ ভেক্টর ইটারেটর দিয়ে ভিআইটি এবং স্যাটার ইটারেটরকে এসআইটি এগুলো ডিফাইন করে রাখতে পারো, টাইপ ডেফ কিন্তু এগুলো আবার। তারপরে হচ্ছে এটা হচ্ছে গ্রাফের জন্য, তো এটা আপাতত না বুঝাই, এটা যখন তোমরা গ্রাফ শিখবা তখনই শিখতে পারবে এগুলা। সো এবার মেইন পার্ট, আজকের মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে ডিবাগার। এটা হচ্ছে পুরাটা ডিবাগার, এই পার্টটা, এই পার্ট পুরাটা হচ্ছে ডিবাগার। তো এটা ডিবাগ কিভাবে করে, তো প্রথমে এটার ওয়েটা দেখাই। এখানে একটা ফাংশন আছে ডিবিজি, এই ডিবিজি ফাংশনটা জাস্ট, এটা তোমার কোড বুঝতে হবে না, ভিতরের কোডগুলো বুঝতে হবে না, জাস্ট তুমি মনে রাখবা ডিবিজি একটা ফাংশন আছে যেখানে তুমি যত ইচ্ছা তত প্যারামিটার দিতে পারবা, যা ইচ্ছা তা প্যারামিটার দিতে পারবা, সেটা সে কিভাবে একটা প্রিন্ট করে দিবে এবং খুব সুন্দর ওয়েতে প্রিন্ট করবে। সাপোজ ইন্টিজার a = 1, তোমার কোনো প্রোগ্রামে অনেক সময় দেখা যায় আমরা ডিবাগ কিভাবে করি, কোন একটা ভেরিয়েবলে কোনো ভ্যালু গেছে কিনা, তো আমি চাচ্ছি এতে কি ভ্যালু আছে সেটা দেখব। সো ডিবাগ ডিবিজি এ পাঠাই দিলে সে কিন্তু ভেরিয়েবলের নাম এবং কি ভ্যালু গেছে সেটা প্রিন্ট করে দেখাবে। এই দেখো, এ এটা হচ্ছে ভেরিয়েবল নাম এবং 1 এটা হচ্ছে যে কি তোমার ভ্যালুটা। তো এই কাজটা করে হচ্ছে এই পার্টটা, এই পার্টের কোডগুলো, এই পার্টের কোড এক একটার জন্য কাজ করে, কিছু পেয়ারের জন্য কাজ করবে, কিছু ভেক্টরের জন্য, কিছু সেটের জন্য, কিছু নরমাল ভেরিয়েবলের জন্য, কিছু অ্যারের জন্য। সো ভিতর আরো যাব, আগে উপর থেকে একটু দেখি। আচ্ছা, এখন মাল্টিপল জিনিস থাকলে, ভেরিয়েবল থাকলে আমার, তখন মাল্টিপল টাইম ডিবিজি লিখবা দরকার নাই, এভাবে a, b, c ডিবিজির মধ্যে পাঠিয়ে দিছে। এখন যদি রান করি তাহলে a, b, c, a এর ভ্যালু হচ্ছে 1, b এর ভ্যালু 2, c এর ভ্যালু 3। দেখো ভেরিয়েবলের নামও প্রিন্ট করতেছে। আচ্ছা, এখন ধরো আমার কাছে একটা ভেক্টর আছে 1 2 3, আমি জানতে যাচ্ছি আমার ভেক্টরটাতে সবগুলো এলিমেন্ট গেছে কিনা। এখন কি করতে হবে, ফর ইচ লুপ চালাইতে হবে প্রিন্ট করে দেখার জন্য, দরকার নাই। ডিবিজি ভি দিলে সে ভেক্টরের নাম এবং ভেক্টরে কি আছে সব প্রিন্ট করবে। সো আমার ভেক্টরের নাম হচ্ছে ভি তে আছে 1 2 3, এই তিনটা এলিমেন্ট আছে। সো নতুন কোনো মানে বড় লম্বা কোনো কিছু প্রিন্ট করতে হইলে সেগুলো আলাদা আলাদা ডিবিজিতে দিবা, কারণ একসাথে দিলে একটু এলোমেলো হয়ে যাবে। যেমন কি এখানে দিলে কি হইতো দেখি, এখানে দিলে হয়তো গিয়ে ওই পরপর লিখে দিত, সে পরপর লিখলে হচ্ছে যে গিয়ে তোমাদের বুঝতে একটু ঝামেলা হবে। তো আলাদা আলাদা নরমাল ভেরিয়েবল গুলো একসাথে প্রিন্ট করবা, ভেক্টর গুলো আলাদা, দেখছো তো ভি আলাদাভাবে প্রিন্ট করছে, ঠিক আছে, কিন্তু একটু এলোমেলো লাগতেছে। তো ভেক্টর যেহেতু আলাদা, তাই ডিবাগ করার স্টাইলে আমরা কি করব, নিচে নিচে দিব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখন ধরো আমার কাছে একটা সেট অফ ইন্টিজার আছে, সেট অফ ইন্টিজার s 1 2 3 4। এখন যদি রান করি, আচ্ছা রান কেন করব, আমি জানতে যাচ্ছি সেট অফ ইন্টিজারে তোমার কি কি ভ্যালু গেছে, ডিবিজিএস। সো সেট অফ ইন্টিজার আছে 1 2 3 4, 1 2 3 4 এবং নামও s। আমার কাছে একটা পেয়ার আছে, পেয়ার অফ ইন্টিজার p সমান হচ্ছে 1 2। আমি জানতে যাচ্ছি পেয়ারের ভ্যালু কি আছে, ডিবিজিপি, জাস্ট ডিবিজি লিখবা আর পি পাঠিয়ে দিবা। আর এখানে যত ইচ্ছা তত আর প্যারামিটার দিতে পারবা, কোনো সমস্যা নেই, সে নিবে যত ইচ্ছা তত প্যারামিটার। জাস্ট সুবিধার জন্য আমি উপর নিচে লিখতেছি। সো পেয়ার হচ্ছে 1 2। আমার কাছে একটা ভেক্টর অফ পেয়ার আছে ভি 1 2 and 2 3। আমি জানতে যাচ্ছি ভেক্টর অফ পেয়ার, ভি দেওয়া যাবে না,
ভিও দি, ভি দেওয়া যাবে না কারণ ভি অলরেডি তো ডিফাইন করা আছে। তাহলে ডিবিজিভি ভিও, তাহলে নাম প্রিন্ট করবে এবং কি কি আছে সেগুলো প্রিন্ট করবে। ভিও 1 2 and 2 3। সো এটাই হচ্ছে যে আমাদের ডিবাগার যেটা আমরা ইউজ করি। তো এখানে একটা মজার ব্যাপার আছে, প্রথমে সেটা বলে দিই, তারপরে একটু কোডের হালকা পাতলা ডিসক্রিপশন দিব। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এটার আউটপুট যেগুলো দেশে সেটার জন্য সে CERR ইউজ করে। CERR সি আউটের মতোই, কিন্তু CERR অনলাইন জাজে কাজ করে না। এর অর্থ হচ্ছে তুমি ধরো একটা কোডের মধ্যে তোমার বাগ খোঁজার জন্য তুমি কি লিখছো, কোন একটা ভ্যালু প্রিন্ট করতে চাইছো, এর ভ্যালু বা বি এর ভ্যালু একটা ভ্যালু প্রিন্ট করতে চাইছো। আচ্ছা এক্সাম্পল দিয়ে দেখাই না, ডিরেক্ট কোড ফোর্সেসের একটা প্রবলেম দিয়ে এক্সাম্পল দিই। আই হোপ কোড ফোর্সেস অ্যাক্সেস করতে পারবো না 9টা থেকে এটা 21টা। আচ্ছা দেখি অ্যাক্সেস করতে পারি কিনা, কিছুক্ষণ থাকবে বলছে। আমার একটা এসি কোডে যাই, ধরো এটা আমার এসি কোড একটা। ওকে, তো এখন আমি চাচ্ছি, সাপোজ আমি কোডিং করার সময় আমি জানতে চাচ্ছিলাম যে এখানে এখানে এন এর ভ্যালু কি আসছে, এখানে ডিবাগ করতে চাচ্ছি আমি এন এর ভ্যালু কি আসছে, ঠিক আছে? হ্যাঁ, তো এন এর ভ্যালু টেস্ট করতেছি আমি এখন। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখবা, অপটিমাইজটা কিন্তু সবসময় ওই ইনপুট আউটপুট গুলো এলোমেলো করে ফেলে ডিবাগ দিলে। তো যদি একটু ঝামেলা হয় তখন কি করবো, অপটিমাইজটা কমেন্ট করে দিবা, তখন দেখবা যে কিসের পরে কি প্রিন্ট হচ্ছে এগুলো ক্লিয়ারলি বুঝবা, ঠিক আছে? তো আমি আপাতত ক্লিয়ার করতেছি না অপটিমাইজ, তো অপটিমাইজটা কমেন্ট করে দিবা। যদি ঝামেলা হয় দেখতেছো যে আউটপুট গুলো এলোমেলো আসতেছে, তখন অপটিমাইজটা কি করে দিবা, কমেন্ট করে দিবা। কমেন্ট করে দিলে হচ্ছে যে আউটপুট সিরিয়ালি আসবে, তখন তুমি বুঝতে পারবা, টেস্ট করতে পারবা। সো তাহলে দেখো আমি প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আমি এন এর ভ্যালুকে ডিবাগ করলাম। এই দেখো প্রত্যেকটা টেস্ট কেসে এন এর ভ্যালু 31, এন এর ভ্যালু 36, 44 প্রিন্ট করতেছে। ওকে, এবং দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে আমার প্রোগ্রাম কাজ করতেছে, কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, সেটা কি, এন্ড ডিবাগ এন্ডটাকে কমেন্ট করতে ভুলে গেছি, অর্থাৎ আমার আউটপুট এভাবে প্রিন্ট করতেছে। তো এখন যদি এটা সাবমিট দিই, অ্যাকসেপ্টেড, দেখো আমার প্রোগ্রামে এক্সট্রা জিনিস প্রিন্ট করতেছে, কিন্তু এরপর অ্যাকসেপ্ট হয়েছে। কারণ কি, কারণ হচ্ছে যে এই ডিবিজি যে প্রিন্ট করতেছে সে ইউজ করতেছে সিআরআর সি আউটের মতো, কিন্তু সে অনলাইন জাজে কাজ করে না। এই কারণে তুমি যদি ভুলেও ডিবিজি রেখে দিয়ে সাবমিট দিয়ে দাও, যদি ইনপুট আউটপুট বেশি না থাকে তখন অ্যাকসেপ্ট হয়ে যাবে, এটা কিচ্ছু প্রিন্ট করবে না। কিন্তু একটা ঝামেলা হচ্ছে সিআরআর একটু স্লো, তো অনেক সময় দেখা যাবে যদি টেস্ট কেস ইনপুট আউটপুট বেশি হয় তাহলে টিএলই দিবে, মানে এটা প্রিন্ট করতে থাকবে তো অনেকগুলো এলিমেন্ট প্রিন্ট করবে সে। আর আরেকটা ঝামেলা হচ্ছে ধরো এমন জায়গায় প্রিন্ট ডিবিজি দিছো, হ্যাঁ ডিবাগ দিছো, যে এমন জায়গায় ডিবাগ দিছো যেখানে অনেকগুলো অপারেশন হচ্ছে, ঠিক আছে? তো সেখানে গিয়ে হচ্ছে যে যদি অনেকগুলো জিনিস প্রিন্ট করতে থাকে সে অনলাইন জাজে কাজ করবে না, ঠিক আছে, কিন্তু প্রোগ্রামে তো রান হচ্ছে, কিছু না কিছু তো প্রিন্ট করতেছে যেটা অনলাইন জাজে যাচ্ছে না আর কি, মানে অনলাইন জাজে যে ফাইলটা আছে ওখানে যাচ্ছে না, কিন্তু সে তো কাজ তো করতেছে, এই কারণে সেটা স্লো হয়ে যায়। তো যদি ডিবিজি রেখে দাও, ইনপুট আউটপুট বেশি থাকে, ডেটা সেট বেশি থাকে, তাহলে টিএলই দিবে। কিন্তু ডেটা সেট যদি কম থাকে, হ্যাঁ নর্মাল প্রোগ্রাম থাকে, তাহলে কিন্তু তোমার ডিবিজি কোনো প্রবলেম করবে না, অ্যাকসেপ্ট হয়ে যাবে। তো ডিবিজির এটাই মজা, সরি সিআরআর এটাই মজা, যে তোমার ভুলে যদি সাবমিট দিয়ে দিই সেটা কিছু প্রিন্ট করে না অনলাইন যাচ্ছে, কিন্তু তুমি তোমার সিস্টেমে তুমি টেস্ট করতে পারতেছো, কোড ব্লকসে টেস্ট করতে পারতেছো, সমস্যা হচ্ছে না। কিন্তু ভুলে সাবমিট দিয়ে দিছো, ডিবিজি তোমার কমেন্ট করে নাই, কোনো সমস্যা হবে না, এই আর কি।
তবে এটা টিএলই দেয় অনেক সময়। তো এই ব্যাপারে একটু অ্যালার্ট থাকবা, ডিবিজি যাতে কমেন্ট করে ফেলো, সাবমিট দেওয়ার আগে এভাবে কমেন্ট করে দিবে এগুলাকে। দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের ডিবাগিং এর স্টাইল যা ডিসকাস করার। তো এবার আসি কোডে কি কি আছে বলি একটা একটা। সো এগুলো কিছু বোঝার দরকার নাই। এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে যে পেয়ার প্রিন্ট করার জন্য দায়ী। এই পেয়ার প্রিন্ট করার জন্য দায়ী হচ্ছে এই পার্টটা। তারপরে ভেক্টর প্রিন্ট করার জন্য দায়ী হচ্ছে এই পার্টটা। এই ফর অটো ইউজ করে ওরা এই পার্টটা ভেক্টর প্রিন্ট করে। তারপরে আমাদের সেট ভেক্টর কই লিখলাম, এই ভেক্টর, ঠিক আছে। সেট অফ ইন্টিজার প্রিন্ট করার জন্য দায়ী হচ্ছে এই পার্টটা, এইটা। তারপরে মাল্টিসেট প্রিন্ট করার জন্য দায়ী হচ্ছে এটা। ম্যাপের সবগুলো প্রিন্ট করার জন্য দায়ী হচ্ছে এটা। তারপরে কোনো একটা ম্যাবি ওই যে নরমালি জাস্ট তুমি প্যারামিটার আকারে যখন নরমালি ভ্যালু পাঠাও এবিসি ভেরিয়েবল, মেবি এটার মাধ্যমে হয়, অথবা এটার মাধ্যমে, আমি জানি না, আমি এটা নিয়ে একটু কনফিউজড। আচ্ছা হ্যাঁ, অ্যারেটা দেখাই নাই। অ্যারেটা একটু ডিফারেন্ট ডিভিজির ক্ষেত্রে। অ্যারেটার ক্ষেত্রে তোমার অ্যারের সাইজটাও দিতে হবে। ইন্টিজার এ সাপোজ 1 2 3 নেম সেট অ্যারে এন, সাপোজ 10টা, প্রথম 10টা এলিমেন্ট আমি প্রিন্ট করতে যাচ্ছি। দূর কি করতেছি, মেম সেট -1 করবো জানা, সবগুলো এলিমেন্ট -1 করছি। এন্ড ডিবিজি 1, 10, প্রথম 10টা এলিমেন্ট আমি প্রিন্ট করতে যাচ্ছি অ্যারের, প্রথম 10টা এলিমেন্ট। তাহলে ডিবিজি 1, 10 পাঠিয়ে দিতে হবে। তখন দেখো কিভাবে প্রিন্ট করে। সো 1, 10 হচ্ছে এই 10টা এলিমেন্ট। সো এভাবে অ্যারেটা ডিবাগ করতে পারবা। তা এটা হচ্ছে ডিবাগার। তো তোমরা চাইলে যখন কোনো কিছু প্রিন্ট করতে হয় তখন এভাবে হচ্ছে যে গিয়ে ডিবিজির মধ্যে হচ্ছে যে ভেক্টর, মাল্টিসেট, সেট, ম্যাপ, তারপরে হচ্ছে যে পেয়ার, এরপরে অ্যারে এবং নরমাল ভেরিয়েবল সবগুলো পাঠাইতে পারবা, এই আর কি। তো ভেরিয়েবল, ডেটা টাইপ এগুলো নিয়ে টেনশন নাই, যা ইচ্ছা তা পাঠাইতে পারবা, ইন্টিজার, ডাবল সবগুলো পাঠাইতে পারবা। তবে এখানে এটা ডিবিজি লেখা হয় নাই, কিউ, প্রায়োরিটি কিউ এগুলো লেখা নাই, ওগুলো তোমাদের থেকে নরমালি করতে হবে, কারণ ইটারেটর নাই, এই কারণে ঝামেলার প্রচুর লেখা এটা, এই আর কি। সো এখানে তোমাদের থেকে ইটারেটর ইউজ করতে, ওই জাস্ট স্ট্যাক কিউ, প্রায়োরিটি কিউ এগুলো নরমালি টেস্ট করতে হবে। তে হচ্ছে আমার টেমপ্লেট এবং এ হচ্ছে ডিবাগার। তবে এটা আমি লিখি নাই অবভিয়াসলি, এটা হচ্ছে যে গিয়ে আমরা নিছিলাম চুয়েটের, মানে চুয়েটের বড় ভাইরা যারা ইউজ করতো তখন, আমরা তো সবসময় ইয়াকে ফলো করতাম, মানে ইয়ামিন ভাই চুয়েটে, ইয়ামিন ভাই হচ্ছে যে গিয়ে উনি আমার একটা ফ্রেন্ডের বড় ভাই, উনি চুয়েটের। তো উনি হচ্ছে তখন কন্টেস্ট করতো, যে তখন আমি যখন বিগিনার ছিলাম, মানে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, উনি তখন মেবি থার্ড ইয়ারে ছিলেন, উনি গ্রাজুয়েটেড এখন চুয়েট থেকে। তো ওনার টেমপ্লেটটা আমরা ইউজ করতাম, ওনার করে যেটা ছিল আর কি, এটা চুয়েটে সবাই ইউজ করতো, এখন ইউজ করে মেবি। তো ওখানে ওই ইয়ামিন ভাই থেকে মহামিন নিছিল আমার ফ্রেন্ড, আমার ওর থেকে আমি নিছিলাম, এই আর কি। তো এটা ওরাই ফার্স্ট লিখছিল। তো অ্যাকচুয়ালি ওদের মধ্যে কি লিখছে এটা আমি জানি না, তবে ডিবাগারটা খুবই জোস, অনেক জোস এই ডিবাগারটা। তো আর কিছু বলার নাই, আমার টেমপ্লেট এবং ডিবাগার কিভাবে ইউজ করতে হয় সবগুলো বললাম। এভাবে যদি করো তাহলে কোড অনেক শর্ট হয়। তবে আমি একটা জিনিস বলে রাখি আগে থেকে, কেউ ফর লুপ ডিফাইন করিও না আবার। ফর লুপ ডিফাইন করাটা প্রচুর বাজে, কোডটা প্রচুর বাজে দেখায়, এবং মেবি তোমার ফ্রেন্ডের, মানে ওই আরেকজন ফ্রেন্ড যদি সে যদি ফর লুপ ডিফাইন করা পছন্দ না করে, সে এসে তোমার কোড ডিবাগ করতে পারবে না অন সাইটে। তো ফর লুপ ডিফাইন না করাটাই ভালো। তো এভাবে তোমরা চাইলে এটা তোমরা সবসময় মাথায় রাখবা, যদি তোমরা টিম প্র্যাকটিস করতে থাকো, মানে তোমার যদি ফিক্সড টিম থাকে, তাহলে তিনজন যাতে একই টেমপ্লেট ইউজ করো, কারণ একটা টেমপ্লেট নিয়ে একটা টেমপ্লেট টাইপ করবা, মাল্টিপল তিনজনের যদি 3 টাইপের টেমপ্লেট হয় ঝামেলা। টেমপ্লেট ইউজ করলে সবাই একটা ইউজ করবা, ওকে। আর কোড ইউজ করলে সবাই একরকম কোড ইউজ করবা, বিভিন্ন বিভিন্ন অ্যালগরিদমের কোড তো নিয়ে যেতে হবে, সবাই একরকম কোড ইউজ করবা, সবাই একরকম টেমপ্লেট ইউজ করবা। তো এই টেমপ্লেটটা যাদের যাদের ভালো লাগে তোমরা সবাই ইউজ করতে পারো, দেখাই দিলাম যা যা আছে। তো এটা তোমরা ইউজ করবা যাদের যাদের ইচ্ছা করতেছে। তারপরে ডিবাগারও আছে খুব সুন্দর, এটাও ইউজ করবা। তো যা ডিসকাস করার করলাম, আর কিছু তো পাচ্ছি না ডিসকাস করার, আর কিছু নাই। হ্যাঁ বলো এবার, কারো কোনো কোশ্চেন আছে কিনা?
হ্যাঁ হ্যাঁ আমি কমেন্ট টেস্ট করি নাই আল্লাহ। এই ডিবাগারের কাজ কি জাস্ট এটা যে ভেরিয়েবল যেগুলা ঠিকমতো এলিমেন্ট গেছে কিনা এটা চেক করে? হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি ডিবাগারের কাজ এতটুকুই যে কোনো কোন জায়গায় কি কি গেছে সেগুলো জাস্ট টেস্ট করা, আর কিছু তো না। কারো কোনো কোয়েশ্চেন আছে স্যার? কারো কোনো কোয়েশ্চেন? ডিবিজিতে সিআর কে কি জাস্ট ইউজ করা যায়? ডিবিজিতে সিআর কি জাস্ট ইউজ করা যায় মানে সি আউট প্রিন্টএফ? এই তো বললাম তো, সিআর ইউজ না করলে তোমার প্রিন্টএফ তো তুমি প্রিন্টএফ সি আউট তো এগুলো তো প্রিন্ট করে। এখন তুমি যদি সিআর এর পরিবর্তে প্রিন্টএফ ইউজ সি আউট ইউজ করলা, তখন কি করলা? তুমি যখন সাবমিট দিছো ওটা যদি কোনো কিছু প্রিন্ট করে তাহলে ওখানে প্রিন্ট করে দিবে ডাব্লিউ এ খাবা অবভিয়াসলি। এক্সট্রা জিনিস প্রিন্ট না করার জন্যই তো সিআর ইউজ করা, কারণ সিআর তোমার অনলাইন চার্জে কাজ করবে না। ডিবাগার ঠিক কই পাবো? অবভিয়াসলি লিংক দিয়ে দিব তোমাদেরকে। এই তো আমি এখানে লিংক রেডি করে রাখলাম, এই লিংকটা দিয়ে দিব পোস্টে। ওকে, কোনো কোয়েশ্চেন কারো ডিবাগার নিয়ে? ডিবাগার টেমপ্লেট মেম সেট আরেকবার বুঝাই দেন, মেম সেটটা আরেকবার বুঝাই দিতাম। আচ্ছা, মেম সেটে বেসিক্যালি আমরা কি করি? মেম সেট ওয়েট 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 মেম সেট মানে ডিফাইন করাটা বুঝতা নাকি মেম সেট ফাংশনটা বুঝো না তুমি? সাফওয়ান, মেম সেট ফাংশন বুঝো না নাকি মেম সেট ফাংশনের? আচ্ছা, মেম সেট ফাংশনের কাজ হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করছো, তো সে অ্যারেতে -1 অথবা 0 সবগুলোতে অ্যারে এলিমেন্টটা কি দিয়ে দেওয়া, সাপোজ 12। তাহলে মেম সেট এ এটা হচ্ছে অ্যারে কমা আমি চাচ্ছি -1 সাইজ অফ এ, আমি চাচ্ছি -1 অ্যারের সবগুলো এলিমেন্টে চলে যাবে, সব অ্যারের সবগুলো এলিমেন্টে -1 চলে যাবে। তাহলে আমরা এভাবে দিব মেম সেট -1 এ, তাহলে এটা করবে গিয়ে অ্যারের সবগুলো এলিমেন্টকে -1 করে দিবে। তো ডিবাগ, এবার ডিবাগ ইউজ করি প্রিন্ট করার জন্য। এলিমেন্ট কয়টা আছে? 12টা এলিমেন্ট। সো এখন যদি রান করি দেখো সবগুলো -1 প্রিন্ট করবে। তুমি চাইলে এখানে 0 দিতে পারো। সো সবগুলো 0। মেবি 1 কাজ করে না, ভুলে গেছি আমি, আমি 0 আর -1ই দেওয়া হয়। হ্যাঁ কাজ করে না, অর্থাৎ মেম সেটে শুধু 0 এবং -1ই দিতে পারবে, আর কিছু দিতে পারবে না। তো মেম সেটের কাজ হচ্ছে যে পুরো অ্যারেতে 0 অথবা -1 দিয়ে দেওয়া। মেম সেট বেশি ইউজ হয় হচ্ছে যে গিয়ে যখন প্রিভিয়াস ডেটা ক্লিয়ার করে আমার থেকে সবগুলো 0 দেওয়া লাগে, অথবা ডিপ ডাইনামিক প্রোগ্রামিং এ যখন ডাইনামিক প্রোগ্রামিং এর সবগুলো এই মানে ইন্ডেক্সে তোমার -1 দেওয়া লাগে তখন ইউজ করি আমরা মেম সেটটা। এই আর কি, আশা করি বুঝছো সাফওয়ান। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা ভাই, কোডটা কি সবসময় কপি করতে হবে কোড না ব্লকে, না না, নাকি কোড অটোমেটিক? ব্লকসে অটোমেটিক আনা যায় তো, তোমার অ্যাব্রিভিয়েশনে গিয়ে অ্যাড করে দিলে হবে। কেমনে হয় রে? এখন এখন রেকর্ডিং তো আমার হবে শুধু শুধু ক্রম ট্যাবটা। কিভাবে দেখাইতাম? এখন রেকর্ডিং হবে না সেরকম হইলে সাবলাইম টেক্সটে আনা যায়, অবভিয়াসলি সাবলাইম টেক্সটও আনা যায়। সাবলাইম টেক্সটটা একটু ক্রিটিক্যাল, কোড ব্লক সেটটাই দেখাই। আচ্ছা তোমাদের মধ্যে কারো থেকে দেখাইতে হবে এটা, তোমাদের মধ্যে কার নেট ভালো আছে? যার নেট ভালো আছে সেই স্ক্রিনশট দাও আমাকে। কে দেখাবা? মানে আমি তোমাকে ইনস্ট্রাকশন দিব, তোমার থেকে কোড ব্লকসে কাজ করতে হবে, এরকম কে আছো দেখানোর মতো? আমি ইনস্ট্রাকশন দিব তো, জাস্ট তোমার স্ক্রিনশট দেওয়া হবে যে আমি দিতে চাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আনিতা তাসনিম প্রমা তোমার স্ক্রিনশট দাও, কোড ব্লকস ওপেন করে স্ক্রিনশট দাও। কারণ আমি যদি কোড ব্লকস ওপেন করি এটা রেকর্ড হবে না, এখন যারা ভিডিও দেখবে পরবর্তীতে ওরা দেখতে পারবে না। হ্যাঁ প্রমা, স্ক্রিনশট দাও। প্রেজেন্ট নাও ক্লিক করলে হবে। আল্লাহ, তুমি দিতে থাকো, আমার মোবাইল কই?
তো আমি এখন কোড ব্লক সেটটা দেখাবো তোমাদেরকে কিভাবে করে। তারপরে হচ্ছে তোমরা শুধু টেমপ্লেট না আরো অনেক কিছু কোডে রাখতে পারবা স্যাম্পল হিসেবে। আমরা ওয়েট করি এর জন্য। দাঁড়া, একজন যেহেতু বলছে সে দেখ, একটু ওয়েট করতে বলছে। 1 মিনিট ওয়েট করতে। আচ্ছা ওয়েট করি, সমস্যা নেই। আল্লাহ, প্রমালেট। আচ্ছা ঠিক আছে, তাহলে তন্ময় দাও। তন্ময় স্ক্রিনশট দে তাড়াতাড়ি। না আমি দে, এটা কে? তন্ময় বললো নাকি প্রমা বললো? ওকে তন্ময়। কে তন্ময় স্ক্রিনশট দিছস? আমি দেখতেছি না কেন? কে দিব বললো? আচ্ছা তুই দিয়ে ফেল তাড়াতাড়ি, দিয়ে ফেল, এখানে অনেক লেট হয়ে যাবে। দিয়ে ফেল তন্ময়, দিয়ে ফেল তাড়াতাড়ি। সো তো তন্ময় প্রথমে হচ্ছে যে গিয়ে টেমপ্লেট সেটিংসে যা, তারপরে এডিটর। আচ্ছা সে তো জানে, তুমি যেতে থাকো আমিও বলতে থাকি। সেটিংসে যাওয়া ফার্স্টে, তারপর এডিটরে যাবা, তারপরে স্ক্রল করে অ্যাব্রিভিয়েশন আছে এখানে, নিজে যাও। এই অ্যাব্রিভিয়েশন একটু আস্তে আস্তে করো তন্ময়, একটু আস্তে আস্তে করো, দেখুক সবাই। অ্যাব্রিভিয়েশনের সামনে একটু কার্সরকে গোল করো, মানে ঘুরাও কার্সরটাকে। হ্যাঁ এবার অ্যাব্রিভিয়েশন ক্লিক করো। হ্যাঁ এই দেখো অ্যাড অপশন দেখতেছো সবাই? অ্যাড অপশনে ক্লিক করবে সে এখন। অ্যাড অপশনে ক্লিক কর। হ্যাঁ এখানে যে কোনো নাম দিতে পারো, তোমার যা পছন্দ। বেসিক্যালি আমার পছন্দ হচ্ছে অ্যালোয়েল, তাই তন্ময় অ্যালোয়েল দাও। অ্যালোয়েল দে। হ্যাঁ ওকে। এত বড় না, স্মল লেটার, স্মল লেটার। শিফট দিয়ে দিয়ে লিখতে হবে সেরকম হইলে। টেমপ্লেটের জন্য সবসময় ছোটগুলো রাখতে হবে। স্মল লেটার অ্যাড করো, স্মল লেটারে অ্যালোয়েল। হ্যাঁ এবার টেমপ্লেটটা এখানে পেস্ট করবা। এ দেখো এডিটরটা আনো। হ্যাঁ এডিটর এটাতে পেস্ট করবা টেমপ্লেটটা। অ্যাকচুয়ালি এখানে যা পেস্ট করবা সেই কোডটাই ওখানে আনা যাবে। তো এখানে টেমপ্লেটটা পেস্ট করবো আমরা। কি লিখতেছো? টেমপ্লেটটা পেস্ট করো না ডিরেক্ট। আরে তন্ময় ওখানে টেমপ্লেটটা পেস্ট করতে বলছিলাম, কি করতেছস তুই? অ্যাপ্লিকেশনে যা। হ্যাঁ এলওএল, ওখানে টেমপ্লেট পেস্ট কর। হ্যাঁ টেমপ্লেট পেস্ট হয়েছে তো দেখছো সবাই? দেখো এখানে টেমপ্লেট পেস্ট হয়েছে। এখন ওকে দিলে সেটা সেভ হয়ে যাবে। ওকে দাও। নাইস, এখন টেমপ্লেট কিন্তু সেভ হয়ে গেছে। এখন এলওএল লিখ। সে এলওএল লিখার পরে কন্ট্রোল জে, কন্ট্রোল জে, কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে পুরো টেমপ্লেট চলে আসবে। কন্ট্রোল জে দাও। এই সে অ্যাকচুয়ালি কন্ট্রোল জে প্রিন্ট টাইপ করছে, সাথে সাথে পুরো টেমপ্লেটটা চলে আসছে। তো এই টেমপ্লেটের পরিবর্তে তোমরা যা ইচ্ছা তা ওখানে দিতে পারবা, যা ইচ্ছা তা। যে কোড দিবা তোমরা কন্ট্রোল ওই কোডের ওই যে নামটা দিছো সেই নামটা লেখার সাথে সাথে কন্ট্রোল জে দিলে চলে আসবে। তন্ময় অন্য কোনো কোড দেখাও যেটা তুমি সেভ করে রাখছো, আরেকটা এলওএল ছাড়া অন্য কিছু। এটা কি? টিসি। হ্যাঁ কন্ট্রোল জে দাও। হ্যাঁ সে টিসি দিয়ে এই টেমপ্লেটটা সেভ করে রাখছে, তাহলে এই টেমপ্লেটটা টিসি দিয়ে কন্ট্রোল জে দেওয়ার সাথে সাথে তার জন্য চলে আসছে। এই আর কি। তো এভাবে করে করে অ্যাব্রিভিয়েশনের মধ্যে তোমরা যা ইচ্ছা তা, সিভ অ্যালগরিদম, ডিএফএস, বিএফএস যা ইচ্ছা তা সেভ করে রাখতে পারবে, এটা সমস্যা না। তো আশা করি সবাই বুঝছো। কারো কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? আপার কেস এলএল দিলে কি প্রবলেম হতো? না আপার কেস মানে আমরা তো টেমপ্লেট দ্রুত টাইপ করতে হবে, তো আপার কেস এলএল তো শিফট দিয়ে দিয়ে করতে হচ্ছে। আমরা ছোট স্মল লেটার এলএল দিয়ে কন্ট্রোল জে মারছে, হয়ে গেছে। এই আর কি। তোমরা যা ইচ্ছা তা দিতে পারবা, তোমার নামও দিতে পারবা, আপার কেস লোয়ার কেস যা ইচ্ছা তা দিতে পারবা, তবে শর্ট রাখবা সবসময়।
এবং মনে রাখার মতো করে রাখবা, এই আর কি। কার কোনো কোয়েশ্চেন? আর আই হোপ নাই। তাহলে তন্ময় স্ক্রিন শেয়ার দিছো, ধন্যবাদ। এখন অফ করে দাও। অনেক ধন্যবাদ তন্ময়কে, খুব সুন্দর করে দেখাইলো। এবার আমি স্ক্রিনশট দিই। সো তাহলে আমরা দেখলাম কি কি টেমপ্লেট কিভাবে ইউজ করতে হয়, তারপরে হচ্ছে আচ্ছা কোয়েশ্চেন আসছে ফর সাবলাইম টেক্সট। ওকে ধন্যবাদ, ভেরি গুড। সো সাবলাইম টেক্সটের জন্য এটা দেখে নিবা। ওকে সবাই আশা করি টেমপ্লেট ইউজ করতে পারতেছো, টেমপ্লেট ইউজ করতে পারবা, কিভাবে সেভ করে রাখতে হয় সেটাও জানো, তারপরে প্রায়োরিটি কিওয়ার্ড যে প্রবলেমটা ছিল সেটাও ডিসকাস করলাম। এখন তোমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ। তোমরা এখন STL পুরা পারো, STL এর সেট, ম্যাপ, ভেক্টর, স্ট্রিং এগুলো সবগুলো পারো। 40টার উপরে প্রবলেম সলভ করছো তোমরা, যারা যারা আমার সাথে তো সলভ করে আসছো 40টার উপরে আলহামদুলিল্লাহ সলভ করছো, ঠিক আছে। টাস্ক 40টা দেওয়া হয়েছে তোমাদেরকে, মানে 40টা প্রবলেম আমি আল্লাহর রহমতে কি পুরা সিরিজে ডিসকাস করছি, এবং যত ধরনের ফাংশন ইউজ করছি মোটামুটি ডিসকাস করছি। আরো অনেকগুলো ফাংশন, অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের থেকে উঠে আসছিল, আরো অনেক কিছু এক্সট্রা দেখানো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে এখন ওই কোডগুলো ছোট করে ফেলার জন্য আমরা টেমপ্লেট দেখলাম, ডিবাগারও দেখলাম, অনেকগুলো প্রবলেমও ডিসকাস করলাম। এবার আসি ফিউচার প্র্যাকটিস নিয়ে কথাবার্তা। ফিউচারে STL কোত্থেকে প্র্যাকটিস করতে হবে যদি তোমাদের লাগে। প্রথম কথা লিড কোড সবার আগে আসবে। লিড কোড খুব ভালো ভালো প্রবলেম আছে, ইন্টারভিউ কোশ্চেন এগুলো কিন্তু। ও শিট, আল্লাহ। ওকে দুঃখিত, আসলে আমি ভুলে লিড কোডের কোডটা তোমার ইউআরএলটা ইয়াতে লিখে ফেলছিলাম। আচ্ছা আমার মাইক অফ। ওকে আমি দুঃখিত, ওই যে ভুলে আমি লিড কোডের যে ইউআরএলটা আছে ওইটা গুগল মিটে লিখে ফেলে এন্টার দিয়ে দিছি, তো আমি ওখান থেকে মিট থেকে বের হয়ে গেছিলাম। আমি আরেক জায়গায় লিখে দিই, এখানে দিই লিড কোড। ফার্স্টে আসবে leadcode.com, প্রথম যেখান থেকে প্র্যাকটিস করব। আজব তো, এটা এভাবে কেন আসলো? সো এমন কেন হলো? আচ্ছা এই জায়গায় মনে হয় লগ ইনের অপশন থাকে, আমার এই জায়গায় রেকর্ডিং এর অপশন আছে। এখন এটা কিভাবে লগ ইন করতাম? হ্যাঁ এটাই ঝামেলা হয়েছে। এখন এখন যেখানে সাইন ইন করতে হবে ওখানে আমার লেখা, ওই যে আজব তো। আচ্ছা অন্য একটা প্রবলেম থেকে ঢুকি, তাহলে হচ্ছে যে আমাকে সাইন ইন করে দিবে, আই হোপ। অ্যাকচুয়ালি আমি ডিরেক্ট leadcode.com দিছি, তো এখন যে জায়গায় সাইন ইন এর অপশন সেই জায়গায় আমার রেকর্ডিং চলতেছে, আমি ওখানে কোনোভাবে ক্লিক করতে পারতেছি না। ওকে সো প্রবলেমসে যাব। অরিজিনালি ফার্স্টে এই leadcode.com/problem/all। সো এখানে টপিক আছে, তো এখন দেখো এখানে টপিক আছে পাশে, তো স্ট্রিং, তারপরে হচ্ছে যে এই দেখো স্ট্রিং ডেটা স্ট্রিং হচ্ছে যে কি STL এর, তারপরে হচ্ছে আসতেছে স্ট্যাক, স্ট্যাক, সর্ট ফাংশন, তারপরে আসতেছে আমাদের এই আর কি কি আছে, অর্ডার ম্যাপ। অর্ডার ম্যাপ মানে ম্যাপ, আমরা যে ম্যাপিং ইউজ করছি সেটা হচ্ছে যে অর্ডার ম্যাপ অ্যাকচুয়ালি, এই ম্যাপ। তারপরে আর আর কিছু নেই। তো এগুলো হচ্ছে গিয়ে কি তোমার এখান থেকে STL এর এই পার্টগুলো, এই অল্প কিছু পার্টগুলো প্র্যাকটিস করতে পারবা।
তো এটা গেল লিড কোড। লিড কোডে প্রায়োরিটি কিউ ছিল, কই গেল? আচ্ছা না, সরি লিড কোডে ছিল না, গিগস ফর গিগসে ছিল। যে তারপরে তোমরা প্র্যাকটিস করবা গিগস ফর গিগস থেকে। গিগস ফর গিগস আচ্ছা, আমার গিগস ফর গিগস কয়েকদিন ধরে লোড হচ্ছে না, বুঝতেছি না কেন। আচ্ছা তাহলে আমি লোড যেহেতু হচ্ছে না ডিরেক্টলি বলে দিই। গিগস ফর গিগসে গেলে ওই কোন একটা প্রবলেম থেকে ঢুকলে পাশে দেখবা যে টপিকের লিস্ট আছে, ওখানে তুমি টপিকের লিস্টে এসটিএল সিলেক্ট করলে সব ধরনের এসটিএল এর প্রবলেম পাবা। তারপরে হচ্ছে যে কি আরো তোমার ওই যে কোনো আরো অনেকগুলো ট্যাগ আছে ওখানে। সো ট্যাগ ওয়াইজ তোমরা চাইলে ওই প্রায়োরিটি কিউ, গিগস ফর গিগস এর ট্যাগ হিসেবে অনেকগুলো আছে, প্রায়োরিটি কিউ, কিউ, ম্যাপ, সেট সবগুলো আছে। তো গিগস ফর গিগস এ ওখানে ট্যাগ ক্লিক করলে তোমরা সবগুলো প্রবলেম পেয়ে যাবা। ঠিক আছে, আমার এখানে লোড হচ্ছে না বলে দেখাইতে পারতেছি না। তারপরে আরেকটা প্র্যাকটিস করবা, কোড ফোর্সেস তো নাই, আর কি আছে, লিড কোড গেল, কোড গিগস ফর গিগস গেল। তারপর হচ্ছে যে হ্যাকার র্যাঙ্ক। হ্যাকার র্যাঙ্কে প্রত্যেকটা টপিকের জন্য ইয়া আছে, হ্যাকার আর্ট, হ্যাকার আর্ট হ্যাকার আর্ট এসটিএল। এখানে না, আচ্ছা এভাবে সার্চ দিবা হ্যাকার আর্ট। অন্য ওয়ে আমি ভুলে গেছি, আমি দেখিনি। আমি সবসময় সাপোজ ধরো সেটের জন্য প্রবলেম খুঁজছিলাম, তখন এভাবে হ্যাকার আর্ট সেট সার্চ দিছি, তখন সেট এসটিএল। কি রে, আগে তো আসতো, এখন আসে না। আজব, এতদিন পাইছি, আজকে পাচ্ছি না কিছু আমি। এই তো বেসিক কিউ প্র্যাকটিস প্রবলেম। আচ্ছা তাহলে দেখো এভাবে হ্যাকার আর্ট কিউ প্রবলেমস দিলে এই বেসিক্স কিউ প্রবলেম এগুলো চলে আসছে, তো এগুলো প্রবলেম সলভ করতে পারবা। এই দেখো অনেকগুলো প্রবলেম আসছে। তারপরে এভাবে গুগল সার্চ করবা অ্যাকচুয়ালি এখানে, অথবা এখানে ইউআরএল এডিট করতে পারি চাইলে। এখানে কিউ আছে, তো কিউ এর পরিবর্তে কি দিব, সাপোজ সেট নাই, সেট প্রবলেমস, হ্যাকার আর্ট সেট প্রবলেমস। হ্যাঁ আচ্ছা, সেটের কোনো প্রবলেম নাই। তারপরে স্ট্যাক, হ্যাঁ বেসিক স্ট্যাকের প্রবলেম আছে অনেকগুলো, এই যে। তো বেসিক স্ট্যাকের প্রবলেম অনেকগুলো, তো এগুলো প্র্যাকটিস করব। তারপরে ম্যাপ, না ম্যাপেরও প্রবলেম পাচ্ছি না। তো এভাবে যেগুলোর প্রবলেম আছে সেগুলো থেকে প্র্যাকটিস করতে পারো তোমরা চাইলে। তবে এখানে ওই মূল কথা বলি, লিড কোড, গিগস ফর গিগস, হ্যাকার আর্ট বা হ্যাকার র্যাঙ্ক বলো, এগুলা থেকে প্র্যাকটিস করতে ইচ্ছা করলে করবা, ঠিক আছে, কিন্তু মূল কথা হচ্ছে যে তোমাদের কিন্তু এখন অরিজিনালি নলেজ আছে, ঠিক আছে। তো হ্যাকার র্যাঙ্কে স্টিলের উপরে একটা সেকশন আছে, হ্যাঁ হ্যাকার র্যাঙ্কেও, হ্যাঁ ওখানে প্রবলেম তেমন ভালো না, অল্প। তো মূল কথা হচ্ছে যে দেখো আমরা টপিক জানি, এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে। যে তো যেহেতু অলরেডি জানি, তো কখনো যদি অ্যাপ্লিকেশন দরকার হয় আমাদের মনে পড়ে যাবে যে এরকম একটা টপিক, এরকম এই জিনিসটা জানি, এটা অ্যাপ্লাই করতে হবে। তো ওই কারণে মোটামুটি 40টা যে প্রবলেম সলভ করছে এগুলো ইনাফ ইনশাল্লাহ। তো তবুও আরো চাইলে করতে পারো, কিন্তু একটা টপিকের 5 থেকে 10টা প্রবলেম মোটামুটি ইনাফ।
প্র্যাকটিস করে এটাকে আয়ত্তে আনার জন্য। বাকি যে প্রবলেমগুলো আছে ওগুলা কিন্তু তোমাদের প্রবলেম সলভিং স্কিল ইউজ করতে হবে। তো মূলত এখন থেকে আমরা কিসে জোর দিব? প্রবলেম সলভিং স্কিলে জোর দিব। এখন প্রবলেম সলভিং স্কিল যদি তোমার থাকে ভালো, তুমি যদি একটা প্রবলেম সলভ করে ফেলতে পারো, তাহলে এটাতে যে যে টপিক ইউজ হবে ওগুলো যদি তুমি জানো তাহলে সহজে অ্যাপ্লাই করতে পারবা। যেমন কি ধরো তুমি একটা প্রবলেম সলভ করতেছো, এই প্রবলেমটা সলভ করার তোমার স্কিল আছে, হ্যাঁ, এবং তুমি এখানে একটা এসটিএল এর একটা পার্ট ইউজ হবে সেটাও তুমি জানো, তাহলে কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবা। ওই পার্ট ধরো এসটিএল এর ম্যাপ ইউজ করতে হবে, ম্যাপটা অনেকবার মানে কয়েকটা প্রবলেমে অ্যাপ্লাই করছো তোমরা, এখন আপাতত আলহামদুলিল্লাহ পারো, কিন্তু এরকম না যে 20-30টা প্রবলেম সলভ করতে হয় ম্যাপের উপর, দরকার নাই, এখন নলেজ আছে, এখন যখনই এটা দরকার হবে কোথাও ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবা। তো তোমার এখন যেটা দরকার সেটা হচ্ছে যে কি প্রবলেম সলভিং স্কিল। আর প্রবলেম সলভিং স্কিল আসবে তোমাদের বেশি বেশি যদি কোড ফোর্সেস সলভ করো। কোড ফোর্সেসের প্রবলেমগুলো খুবই ভালো মানের এবং খুবই ভালো আইকিউ ইউজ করে, তাহলে হচ্ছে যে তুমি যদি কোড ফোর্সেসে প্র্যাকটিস করো তাহলে তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে। তারপর আরেকটা ও যে আছে অ্যাড কোডারের প্রবলেমগুলো এক কথায় অসাধারণ এবং ম্যাথমেটিক্যাল বেসড, স্পেশালি সিডি গুলো। তো এই অ্যাড কোডার থেকে প্র্যাকটিস করলে ম্যাথমেটিক্যাল বেসড প্রবলেম সলভ করলে হচ্ছে যে তোমার আইকিউ অবভিয়াসলি বাড়বে, তারপরে ব্রেন ডেভেলপমেন্ট হবে, প্রবলেম সলভিং স্কিলও বাড়বে। আবার অ্যাড কোডারের প্রবলেমগুলো খুবই মানে কোয়েশ্চেনগুলো খুবই ছোট এবং খুবই মজাদার, এগুলো যদি করো তাহলে কোড ফোর্সেস প্রবলেম সলভিং স্কিলও বাড়বে। তাহলে তোমাদের থেকে মূলত ভালোভাবে প্র্যাকটিস করতে হবে কোড ফোর্সেস এবং অ্যাড কোডার। তো ওগুলার সিরিয়াল আছে কোয়েশ্চেনগুলো এ বি সি ডি করে, ঠিক আছে? তো অ্যাড কোডার থেকে প্র্যাকটিস করবা এখানে, এ দেখো ক্যানকো, এই সাইটটা থেকে canco.com @coder/#table, তো এগুলার লিংক দিয়ে দিব আমি তোমাদেরকে। তো দেখো এখানে দেখো এই ফার্স্টে লোড হোক, এই এবিসি গুলো আমাদের মূল টার্গেট হচ্ছে সলভ করা এবিসি গুলো। তো এখন আমার জানা লাগতেছে আমি কোন এই দেখো এটা হচ্ছে যে এবিসি রাউন্ড 176, এটা হচ্ছে প্রবলেম, এটা প্রবলেম এ, প্রবলেম বি, প্রবলেম সি, প্রবলেম ডি, প্রবলেম ই, প্রবলেম এফ। সো সাপোজ আমি চাচ্ছি আমি কোনগুলো সলভ করে ফেলছি ওগুলা বাদে সলভ করতে, আমি কোনগুলো সলভ করে ফেলছি এগুলো বাদে সলভ করতে যাচ্ছি আমি, ঠিক আছে? তাহলে এই যে ইউজার আইডি আছে এখানে লিখে দিব, আমার আইডি হচ্ছে মোহাম্মদ, তোমাদের আইডি তোমরা এখানে লিখবা মোহাম্মদ দিয়ে যখন এন্টার দিছি তাহলে এই দেখো এইগুলো সবগুলো আমার সলভ। তাহলে এগুলো ছাড়া বাকিগুলো আমরা সলভ করব। তো তোমাদের টার্গেট মেইনলি থাকবে এবিসি এই টাইপের গুলো সলভ করা, লেভেল ওয়াইজ সলভ করবা। তাহলে দেখো এখানে যদি কার্যর রাখো এটা ডিফিকাল্টি থাকবে এবং কয় মিনিটে আমার করা উচিত সেটা লিখে দিছে, 2 মিনিটে করা উচিত আমার এটা, ঠিক আছে? এই সলভ টাইম 2 মিনিট, এখানে কার্যর রাখছি এটাও আমার 2 মিনিটে করা উচিত, এখানে কার্যর রাখছি এটা 18 মিনিটে করা উচিত, এখানে কার্যর রাখছি এটা 11 মিনিটে করা উচিত, এটা ডিফিকাল্টিও লেখা আছে। তো এভাবে করে এগুলোর উপর ডিফিকাল্টির উপর বেস করে এটা, এই মিনিটগুলো কিন্তু আমার জন্য, আমার রেটিং এর জন্য মোহাম্মদ, এবং আমার রেটিং না আমার পারফরমেন্সের উপরও, মানে অ্যাড কোডার কিন্তু দুটো জিনিস ক্যালকুলেট করে, একটা হচ্ছে যে আমার অরিজিনাল রেটিং এবং অরিজিনাল পারফরমেন্স, হ্যাঁ, তো ওইটার উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো দিবে। তো এগুলোর উপর ডিপেন্ড করে তোমাদেরকে দিবে। তো তাহলে এই সাইটটা ইউজ করে অ্যাড কোডার থেকে সলভ করবা, আর কোড ফোর্সেসে করার সময় করবা গিয়ে যে বেসিক্যালি ভালো হচ্ছে যে আমি কয়েকজন থেকে সাজেস্ট পেয়েছি যে রেটিং, কারেন্ট রেটিং যেটা আছে সেটার সাথে 200 যোগ করবা, 200 বিয়োগ করবা এবং সেই রেঞ্জের প্রবলেমগুলো সলভ করবা। অথবা চাইলে কারেন্ট রেটিংটাও করতে পারো, যে কোনো যেটা ইচ্ছা সেটা করতে পারবো। যেমন কি একটা জাপানিজ একটা রেড কোডারের ব্লগে পাইছিলাম যে সে বলছে যে কারেন্ট রেটিং গুলো করতে। তো আবার অনেকে সাপোর্ট বলে যে তোমার 200 যোগ 200 বিয়োগ, সাপোজ ধরো তোমার রেটিং হচ্ছে 1100, তোমার রেটিং হচ্ছে 1100, তাহলে 200 বিয়োগ 900 রেটিং এবং তোমার রেটিং 1100, তাহলে 200 যোগ 1300, এই 900 থেকে 1300 রেঞ্জের প্রবলেমগুলো সলভ করবা, অ্যাপ্লাই দিব, তাহলে ওই রেটিং এর প্রবলেমগুলো চলে আসবে। দেখো হ্যাঁ একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু সর্ট করতেছি না, সর্ট না করার উদ্দেশ্য হচ্ছে রিসেন্ট কন্টেস্টের গুলো যাতে আগে আসে আমার কাছে, মানে রিসেন্ট কন্টেস্টের গুলো আগে আসবে, তাহলে এবার এখান থেকে এগুলো সিরিয়ালি সলভ করব। অথবা তুমি চাচ্ছ যে না এভাবে করবো না, আমার রেটিং 1100, আমি 1100ই করবো, করতেও পারো, অ্যাপ্লাই, সো এখান থেকে প্র্যাকটিস করবো। তো কোড ফোর্সেস এভাবে প্র্যাকটিস করতে পারো, অথবা অ্যাটও যে লেটার ওয়াইজ সলভ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো যে কোনো ভাবে করো রেটিং বাড়বে ইনশাআল্লাহ, কিন্তু অবভিয়াসলি বেশি ইজি সলভ করা যাবে না, বেশি হার্ড সলভ করা যাবে না, মিডিয়াম, মানে তোমার ডিফিকাল্টি লেভেল থেকে একটু পরে, যেমন কি রেটিং 1100, 1300 রেটিং পর্যন্ত করতেছো, 1400 যাচ্ছ না, তো কখনো বেশি হার্ড প্রবলেম সলভ করতে যাবে না, এটা টাইম ওয়েস্ট, মানে অনেক বেশি সময় দিতে হয়।
হ্যাঁ, তো বেশি বেশি সলভ করবা, ডিফিকাল্টি থেকে একটু মানে তোমার কারেন্ট লেভেল থেকে একটু হার্ড, তাহলে হচ্ছে যে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। ওকে, তো দুইটা জিনিস বললাম, তারপরে আর কি বলা যায়, এই কোড ফোর্সেস এভাবে প্র্যাকটিস করবা, অ্যাড কোডারে প্র্যাকটিস করবা, তারপরে যেখানে যেখানে পারবা সেখানে কন্টেস্ট দিবা, কোড শেফ ইয়াতে হচ্ছে যে গিয়ে যেখানে পারো সেখানে কোড শেফ, অ্যাড কোডার, কোড ফোর্সেস সব জায়গায় কন্টেস্ট দিবা, লিড কোডেও কন্টেস্ট হয়, ওগুলো চালিয়ে দিতে পারো। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, কোড ফোর্সেস এবং অ্যাড কোডারে যে প্রবলেমগুলো হয় ওই প্রবলেমগুলোর একটা স্টাইল আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, সেটা হচ্ছে ওদের স্ট্যান্ডার্ড হচ্ছে কখনো ইমপ্লিমেন্টেশন পার্টটা তোমার থিঙ্কিং পার্ট থেকে বেশি হার্ড হবে না। অর্থাৎ তুমি যেটা নিয়ে চিন্তা করতেছো, হ্যাঁ, যে টাইমটা তোমার চিন্তা করতে যাবে তার থেকে খুব কম টাইম যাবে কোডিং করতে। কিন্তু আমরা তো শুধু কোড ফোর্সেস অ্যাড কোডার দিব না, আমরা তো মেইনলি প্রিপারেশন নিচ্ছি অন সাইটে ভালো করার জন্য, কিন্তু অন সাইটে কিন্তু এরকম রেস্ট্রিকশন নাই। অন সাইটে অনেক প্রবলেম আছে, অন সাইটের ম্যাক্সিমাম প্রবলেম গুলো হচ্ছে যে কি অনেক বেশি হেভি ইমপ্লিমেন্টেশনের, অনেক বেশি হেভি ইমপ্লিমেন্টেশন। সো এটার কারণে তোমাদের থেকে অবভিয়াসলি লাইট ওজে থেকে প্র্যাকটিস করতে হবে। সো লাইট ওজে থেকে প্র্যাকটিস করতে কেউ ভুলবা না, লাইট ওজে মাস্ট অন সাইটে ভালো করার জন্য। তো লাইট ওজে থেকে প্র্যাকটিস করবা। আরেকটা হচ্ছে যে কোড মার্শাল, কোড মার্শাল কিন্তু এখন প্রবলেম সলভ করা যায় কোড মার্শালে। সো কোড মার্শালে যাবা, কোড মার্শালে গিয়ে যাই কোড মার্শালে যাবা এবং এই যে কন্টেস্ট এখানে যে অনসাইট গুলো হয়েছে সেই অনসাইট গুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। এই এমআইএসটি এনসিবিসি হয়েছিল সেটা দিতে পারো, তারপর এখান থেকে এটা প্র্যাকটিস করতে পারো, এখানে ক্লিক করলে প্রবলেম গুলো চলে আসবে। সো এই প্রবলেম গুলো সলভ করবা, এই আর কি। তো এখান থেকে প্র্যাকটিস করলে হচ্ছে যে গিয়ে এগুলো তো আমাদের বাংলাদেশেরই অনসাইট, তো আরো ভালো হবে, ইমপ্রুভমেন্ট আমাদের আরো ভালো হবে, ঠিক আছে। তো বাংলাদেশের প্রবলেম প্যাটার্নও বুঝতে পারবো। তারপরে হচ্ছে জিম থেকে, কোড ফোর্সেস জিম থেকেও প্র্যাকটিস করবা মাঝে মধ্যে, এগুলো অনসাইটের প্রবলেম, ওগুলো থেকে ওখান থেকেও প্র্যাকটিস করবা, ঠিক আছে। তাহলে হচ্ছে যে গিয়ে যেমন কি জিম থেকে তোমরা বেসিক্যালি 1 স্টার থেকে 2 স্টার করা বেটার হবে যারা একেবারে বিগিনার, আর যারা মোটামুটি লেভেলের আসো তারা হচ্ছে যে গিয়ে 3 স্টার প্র্যাকটিস করবা। সো জিমে যাবা, যে কোনো অনসাইট চুজ করতে পারো, সবসময় এরকম দিবে, দেখো কন্টেস্ট টাইপ অফিসিয়াল আইসিপিসি, ঠিক আছে। লেভেল ধরো স্টার থেকে 2 স্টার, 1 স্টার সবচেয়ে ইজি, 2 স্টার আরেকটু হার্ড, 3 স্টার আরেকটু হার্ড, 4 স্টার 5 স্টার এভাবে আসে, তারপরে ফিল্টার দিবা। তো এখান থেকে দেখবা ওগুলো কি আইসিপিসি কোশ্চেন কিনা, হইলে তাহলে এন্টার, এখানে ভার্চুয়াল পার্টিসিপেশন আছে, করতে পারবা। সো এটা হচ্ছে 2019 ইউনিভার্সিটি অফ জর্দান কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট, এখানে অ্যাটেন্ড করতে পারো, ঠিক আছে। তো এটাও জর্দান, তারপরে এভাবে আর কি। তারপরে 2 স্টার বেশি নাই, 3 স্টার বেশি, যে অ্যাকচুয়ালি 3 স্টারই বেশি। সো 2 স্টার শেষ হয়ে গেলে 3 স্টার থেকে করবা, তবে বেশি হার্ড লাগলে করার দরকার নেই। মেইন টার্গেট কোড ফোর্সেস অ্যাড কোডার করে ইমপ্লিমেন্টেশন প্রবলেম সলভিং স্কিল বাড়ানো, লাইট ওজে করে নলেজ প্লাস ইমপ্লিমেন্টেশন স্কিল বাড়ানো, যাতে, কারণ ওগুলো মোটামুটি ভালো মানের ইমপ্লিমেন্টেশন আছে, হ্যাঁ। তারপরে ইউভি এর প্রবলেম গুলো ভালো মানের ইমপ্লিমেন্টেশন প্রবলেম, তারপরে কোড মার্শাল থেকে ইজি প্রবলেম গুলো সলভ করে ওখানে মানে আমাদের লেভেল বাড়বে, এরপরে ন্যাশনালে কিভাবে মানে বাংলাদেশের অনসাইট গুলো কিরকম হয় ওগুলো নিয়ে আইডিয়া আসবে। তো এভাবে যদি রেগুলার প্র্যাকটিস করি এক পর্যায়ে দেখবা যে অনেক হিউজ ইমপ্রুভমেন্ট হয়েছে ইনশাল্লাহ। মানে আমরা সব দিক থেকে ধ্যান রাখবো, আমাদের প্রবলেম সলভিং স্কিলের দিকে ধ্যান রাখবো, ইমপ্লিমেন্টেশন স্কিলের দিকে ধ্যান রাখবো, ন্যাশনালের অনসাইট প্রবলেম গুলো, বাইরের অনসাইট প্রবলেম গুলো সলভিং এ ধ্যান রাখবো। তাহলে এভাবে যদি সবগুলোতে ধ্যান রাখি ইনশাল্লাহ, তাহলে দিন শেষে ম্যাসিভ একটা ইমপ্রুভমেন্ট হবে ইনশাল্লাহ আমাদের। তো এ হচ্ছে যে গিয়ে তোমাদেরকে যা বলার প্রবলেম সলভিং স্ট্র্যাটেজি এবং ফিউচার প্র্যাকটিস নিয়ে। তারপরে হচ্ছে যে গিয়ে আর কি বলবো, মাথায় কিছু আসতেছে না। আচ্ছা, টপ এইচও দিতে পারো, টপ এইচ মানে টপ বলা হয় মেবি এটাকে। তো টপেও দিতে পারো, টপের কোশ্চেন গুলো অনেক ভালো হয়, কারণ বাংলাদেশি প্রবলেম সেটারাই সেট করে এখানে, তো ওগুলাও বুঝতে পারবা। তো সোজা কথা, যেখানে পাবা সেখানে প্র্যাকটিস করবা, যেখানে হচ্ছে যে গিয়ে কন্টেস্ট পাবা সেখানে কন্টেস্ট দিবা। আচ্ছা, আরেকটা মেইন ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার বলতে ভুলেছি, টাইম আছে এখন যাওয়ার দরকার নাই, যারা মানে একটু বেশি বিগিনার, যারা মোটামুটি লেভেল আছে তারা হালকা পাতলা টাইম আছে প্র্যাকটিস করতে পারো। টাইম আছে প্রবলেম গুলো অনেক ভালো, তবে এগুলো অনসাইডের প্রবলেম, এগুলো একটু হার্ড বেশি, তবে কয়েকজনে মিলে প্র্যাকটিস করলে সুবিধা, টাইম আছে প্রবলেম সলভিং এ মানে খুব সহজে করা যায়। কয়েকজন মিলে যদি একসাথে প্র্যাকটিস করি আমরা, লাইক একসাথে পাশাপাশি বুঝতে হবে না, মানে হোয়াটসঅ্যাপে ডিসকাস করতেছি বা টেলিগ্রামে ডিসকাস করতেছি, এভাবে কয়েকজনে মিলে যদি টাইম আছে প্র্যাকটিস করি অনেক সুবিধা। তো টাইম আছে প্র্যাকটিস করতে গেলে তোমরা করবা গিয়ে যে টাইম আস অনলাইন জাজ
আল্লাহ 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 আমি আবার ভুলে গুগল মিটের ইয়াতে দিয়ে দিছি লিংকটা উফ সো টাইমাস অনলাইন যাচ আছে সবাই আচ্ছা আছে সো এখানে ক্লিক করব এই দেখো প্রবলেম সেট যাব এই অল প্রবলেমস দেন ডিফিকাল্টির উপর সর্ট করিও না সর্ট করবো অথার্স এর উপরে অথার্সে ক্লিক করলে এটা সর্ট হয়ে যাবে অথার্স এর উপরে ডিফিকাল্টি একটু উল্টা অনেক সময় দেখা যায় কম ডিফিকাল্টির প্রবলেমও হার্ড আবার অনেক সময় বেশি ডিফিকাল্টির প্রবলেম ইজি তাই অথারের উপর অথার মানে কয়জনে সলভ করছে তো এভাবে করে সিরিয়াল বাই এখান থেকে প্রবলেমগুলো সলভ করবা টাইম আছে ভালো প্রবলেম আছে টাইম আছে অনেক আর টাইম আছে প্রবলেম সেটে গেলে এখানে ক্যাটাগরিও আছে এগুলো বিভিন্ন অনসাইটের নাম আর এখানে টপিকের নাম ডেটা স্ট্রাকচার ডাইনামিক প্রোগ্রামিং গেম প্রবলেম জিওমেট্রি প্রবলেম গ্রাফ থিওরি হার্ডেস্ট প্রবলেম নাম্বার থিওরি প্রবলেম যা ইচ্ছা তা ফর বিগিনার্স প্রবলেম প্যালিন্ড্রোমিক প্রবলেম স্ট্রিং অ্যালগরিদম ট্রিকি প্রবলেমস আনইউজুয়াল প্রবলেমস সো টাইম আছে প্র্যাকটিস করতে পারো তো সোজা কথা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি ইমপ্রুভমেন্ট যত বেশি এক্সপিরিয়েন্স তত বেশি হচ্ছে যে প্রবলেম সলভিং স্কিল বাড়বে এই আর কি তো এই গেল আমার যা যা ডিসকাস করার তোমাদের এসটিএল শেষ আলহামদুলিল্লাহ টেমপ্লেটও দেখাই দিলাম কিভাবে ফিউচারে প্র্যাকটিস করবা তাও বললাম কারো কোনো কোশ্চেন আছে কিনা কারো কোনো কোশ্চেন কোনো প্রকার ভাই কোর্সের রেটিং নিজে পারবে কন্টেস্ট দিলে পারবে যে আর কি কন্টেস্ট দিতে হবে হ্যাঁ কন্টেস্টে ভালো করতে হবে কন্টেস্ট যদি ভালো না করে রেটিং পারবে না তোমার কারেন্ট রেটিং যেটা আছে সেই রেটিং এর অনেকগুলো কোডার আছে তার থেকে কম রেটিং এরও কোডার আছে তাদের সবার থেকে ভালো করতে হবে তোমার থেকে তাদের থেকে যদি খারাপ করো তোমার রেটিং করবে তাদের থেকে যদি ভালো করো যাদের থেকে এবং মানে তোমার রেটিং এর থেকে তোমার রেটেড কোডার এবং তোমার রেটিং এর থেকে বেশি রেটিং এর কোডারদের থেকে যত বেশি ভালো করবা তত বেশি রেটিং বাড়বে এই টাইপের একটা আর কি তো ব্যাপারটা হচ্ছে রেটিং বলে আমরা তো প্রবলেম রেটিং দেখছি প্রবলেম রেটিং হচ্ছে সাপোজ তোমার রেটিং 1100 কন্টেস্টে যদি 1100 রেটিং এর কোনো প্রবলেম আসে সেটা সলভ করার তোমার প্রবাবিলিটি হচ্ছে 50% অর্থাৎ তোমার চান্স হচ্ছে 50% চান্স 50-50 করতে পারো নাও করতে পারো ঠিক আছে তার মানে তুমি যদি বেশি 1100 রেটিং এর প্রবলেম সলভ করো তাহলে তোমার 1100 রেটিং এর প্রবলেম সলভ করার স্কিল বেড়ে যাবে এবং কন্টেস্ট টাইমে 1100 রেটিং এর প্রবলেম সলভ করার চান্সও বেড়ে যাবে দ্যাট মিন্স এগুলো যদি সলভ করতে পারো তখন হচ্ছে যে তোমার রেটিংটাও বাড়বে ওই কারণে কারেন্ট রেটিং এর প্রবলেমগুলো সলভ করা বা কারেন্ট রেটিং থেকে একটু হার্ড প্রবলেম সলভ করলে তোমাদের সলভিং স্কিল বাড়বে এবং সেই রেটিং এর প্রবলেম যদি কন্টেস্টে আসে তাহলে দ্রুত সলভ করে ফেলতে পারবা তখন রেটিং কি করবে বাড়বে অর্থাৎ তোমার ইমপ্রুভ হচ্ছে এটা আর কি তো রেটিং বাড়াইতে হলে কন্টেস্ট দিতে হবে অবভিয়াস ভাই ডিপ 2 আর ডিপ 3 এর মধ্যে কি পার্থক্য ডিপ 3 হচ্ছে যে গিয়ে 1600 রেটিং যাদের আছে তাদের থেকে কম রেটিং অর্থাৎ 0 থেকে 1599 পর্যন্ত রেটিং যাদের আছে তাদের জন্য রেটেড আমরা বাকিরা মানে 1600 এর উপরে যারা আছি আমরা সবাই আনরেটেড আমাদের রেটিং চেঞ্জ হবে না ডিপ 2 মানে হচ্ছে 0 থেকে মেবি 1900 মানে 2100 রাখ পর্যন্ত মেবি আমি ভুলে গেছি ডিপ 2 মানে যারা পার্পল ওরা কি ওদের জন্য ডিপ 2 হচ্ছে রেটেড ডিপ 1 এখন ডিপ 1 যারা আছে অর্থাৎ যারা 2100 থেকে শুরু তারা কিন্তু ডিপ 2 এর জন্য আনরেটেড ডিপ 2 তে শুধু পার্পল পর্যন্ত রেটিং চেঞ্জ হবে এখন অনেকগুলো কন্টেস্ট হয় ডিপ 1 প্লাস ডিপ 2 ডিপ 1 হয় 2100 এর উপরে যারা আছে তারা ওখানে রেটেড এবং ডিপ 2 হচ্ছে 2100 এর নিচে যারা সরি ডিপ 1 প্লাস ডিপ 2 তে যাদের রেটিং পার্পল অর্থাৎ যারা 1900 থেকে শেষ পর্যন্ত সবাই ডিপ 1 এ রেটেড আর ডিপ 2 তে 1900 এর নিচের গুলো রেটেড আর গ্লোবালে সবাই রেটেড এটাই হচ্ছে যে কোড ফোর্সেস স্টাইল বুঝতে পারছি ভাই তো আমরা কোনটা দিব ডিপ 3 না ডিপ 3 আর ডিপ 2 তোমরা ডিপ 1 এ কখনো রেজিস্টার করতে পারবে না
সবসময় div3 আর div2 তে রেজিস্টার করতে পারবা, আর একটা গ্লোবাল রাউন্ডে রেজিস্টার করতে পারবা, আর একটা হচ্ছে এডুকেশনাল রাউন্ড, এটাও div2 লেভেলের, মানে div2 যারা আছে ওদের জন্য রেটেড এডুকেশনটা। তো তোমরা div3 div2 এবং এডুকেশন এই তিনটাই দিতে পারবা, div1 কখনোই দিতে পারবা না। আচ্ছা গ্লোবাল রাউন্ড দিতে পারবা, বুঝতে পারছো? ভাইয়া সিএফএ একটাও সলভ না করতে পারলেও রেটিং বাড়ে, কি বুঝি নাই? সিএফ বাড়ে কেন? কারণ হচ্ছে যে গিয়ে আগে বাড়তো না, আগে সিএফএ ইনিশিয়াল রেটিং দিত 1500, মানে তোমার রেটিং হচ্ছে 1500, কিন্তু এখন যদি তোমার, এখন ওরা ওটাকে নিয়ে আসছে 0 থেকে, মানে রেটিং বাড়ে 0 থেকে, তাই হচ্ছে যে পার্টিসিপেট করলে হচ্ছে যে গিয়ে ধরো একটা রেটেড কোডারও, মানে আমার রেটিং ধরো 1400, আমিও সলভ করতে পারি নাই, তোমার রেটিং 0, তুমিও সলভ করতে পারি নাই, তাহলে আমার রেটিং কমবে, তোমার রেটিং বাড়বে। কারণ দিন শেষে যারা রেটেড আছে ওদের টোটাল রেটিং চেঞ্জটা সাম আপ কিন্তু 0, মানে যাদের রেটিং বাড়ছে যাদের রেটিং কমছে সবার রেটিং যদি সাম আপ করি তাহলে 0 আসবে। ওই কারণে যাদের রেটিং কমছে তাদেরগুলো তোমার কাছে চলে আসছে, এই আর কি। তাই না পারলেও বাড়বে যারা 0 থেকে স্টার্ট করতেছো। কারো কোনো কোয়েশ্চেন? ইমন কোনো কোয়েশ্চেন আছে তোমার? না ভাইয়া বুঝতে পারছি সব। প্রমা? ফারিয়া আলম? না ভাইয়া কোশ্চেন নেই। মোমো? কোনো কিউ নাই, বুঝছি ভাইয়া। আচ্ছা শাকিল? প্রীতি? তাহসিন আমিন? বুঝছি ভাই। নিঝুম আক্তার? রায়হান সরকার? ওকে রিজভি? ভাইয়া কোড সাফওয়ান? পোস্টে হ্যাঁ হ্যাঁ রিজভির আসছে, বলো। কোড পোস্টে রেজিস্টার করছি কিন্তু মানে পরীক্ষা দিই নাই, সেটা রেটিং কমবে, কি দাও নাই? মানে পার্টিসিপেট করে না কিন্তু রেজিস্টার পরীক্ষা না, করছে। কন্টেস্ট রেজিস্টার করলে হ্যাঁ হবে না, তোমাকে একটা সাবমিশন দিতে হবে। যদি তুমি কন্টেস্টে সাবমিট করো তাহলে তোমাকে ওরা কাউন্ট করবে, কিন্তু রেজিস্ট্রেশন করছো কিন্তু কন্টেস্ট দাও নাই, তাহলে ওরা তোমাকে কাউন্ট করবে না, তখন রেটিং চেঞ্জ হবে না। কিন্তু সাবমিশন দিলে তোমাকে র্যাঙ্ক লিস্টে নিয়ে আসবে এবং তোমার রেটিং চেঞ্জ হবে। লিড করে একটু ঝামেলা, লিড করে রেজিস্ট্রেশন করলে কিন্তু রেটিং চেঞ্জ হয়ে যাবে যদি কন্টেস্ট না দাও, মানে লিড করে রেজিস্ট্রেশন করলে সমস্যা, মানে ঝামেলা আছে। কোড ফোর্সে নাই, কোড ফোর্সে রেজিস্ট্রেশন করে ফেলে রাখো, যদি দাও তাহলে হচ্ছে যে গিয়ে চেঞ্জ হবে, নাহলে হবে না। বুঝছো রিজবি? জি ভাইয়া। সাফওয়ান? আলহামদুলিল্লাহ। তাসমিয়া তাহমিদা? ওকে, আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নেই আর। ধন্যবাদ সবাইকে। আজকে হচ্ছে তোমাদের এসটিএল সিরিজ শেষ, গাইডলাইনও দেওয়া শেষ। আলহামদুলিল্লাহ সফল হলাম আমরা। আমাদের 14টা মতো ক্লাস লাগছে, প্রায় অনেক দিন ধরে ক্লাস করতেছি এবং আমরা 40টা প্রবলেম ডিসকাস করছি এবং তোমরা 40টা প্রবলেম সলভ করছো যারা রেগুলার করছো আর কি। তো করে ফেললে হচ্ছে যে এসটিএল এর সব মোটামুটি অলমোস্ট এভরিথিং পারো আলহামদুলিল্লাহ, এবং এসটিএল এর টপিকগুলো থেকে 40টা প্রবলেম তোমাদের সলভ হচ্ছে, 40টার উপরে আলহামদুলিল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আজকে বিদায়, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ ফিউচারে কোনো একটা সিরিজ বানানো গেলে মানে দেখি কি নিয়ে সিরিজ করা যায়। কিছুদিন একটু রেস্ট নিব ফ্রি ক্লাস থেকে, কারণ এখন তো লেভেল 1টা তো পেইড ক্লাসে চলে যাবে, তারপরে পেইড ওই লেভেল 1 চলতে থাকবে, তারপরে হচ্ছে যে একটু কিছুদিন রেস্ট নিয়ে ওই নর্মালি আরো অন্য সিরিজ বানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।